আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। হ্যালো, রাফা আমাকে শুনতে পারছো? জি হ্যালো। ম্যাডাম, শুনতে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লাইভে গেলাম। সবাই জয়েন করছে ম্যাডাম। ম্যাডাম আপনাকে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। জি হ্যালো। ম্যাডাম, হ্যাঁ, আমি কিন্তু শুনতেও পারছি না, দেখতেও পারছি না তোমাকে। ম্যাডাম এখনো হচ্ছে গিয়ে শুরু হয়নি শুরু হয়নি? কানেকশন। আচ্ছা, ম্যাডাম ঠিক আছে। কথাগুলো না, এখানে কাজ করতেছে, কথা বলা যাবে না। এগুলো তো তুলবা কিনা দেখো। সব রাখো, আমি আসতেছি। আমি গোছাতে আসসালামু আলাইকুম সবাই। আমরা লাইভে এখন ঠিক মতো মনে হয় শুনতে পাচ্ছি, অনেকে কমেন্ট দেখতে পেলাম। আর একটু কনফার্ম হয়নি। হ্যাঁ ম্যাডাম, সবাই শুনতে পাচ্ছে। ম্যাডাম আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। একটু কনফার্ম হয়নি। হ্যাঁ ম্যাডাম, সবাই শুনতে পাচ্ছে। ম্যাডাম আপনাকে আমরা দেখতে পাচ্ছি। ম্যাডাম আপনি মিউট হয়ে গিয়েছেন। ম্যাডাম আপনি মিউট হয়ে গিয়েছেন। ম্যাডাম আপনি মিউট হয়ে আছেন। ম্যাডাম আপনি মিউট হয়ে যাচ্ছেন, মিউট হয়ে যাচ্ছেন, মিউট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? ম্যাডাম শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম অলরেডি হচ্ছে অনেকেই জয়েন করে ফেলেছেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে হচ্ছে সময় দেওয়ার জন্য, এত শর্ট নোটিস। ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম থ্যাংক আপনি ইউ জাস্ট অলসো আপনার কাছে জি ম্যাডাম। ফর আস্কিং মি টু জয়েন। সবার জন্য শুভেচ্ছা। তুমি শুরু করো, আমি আছি। জি আচ্ছা ম্যাডাম। ম্যাডাম প্রথমে হচ্ছে একটু একটা কথা একটু বলে নেই। সেটা হচ্ছে ম্যাডাম আজকে যখন আমি জানিয়েছি সবাইকে যে আপনি থাকবেন, তো সবার হচ্ছে কি একটা স্পেশাল রিকোয়েস্ট আছে যে এই ওয়ার্কশপের বাহিরেও হচ্ছে আপনি যদি হচ্ছে একটু মোটিভেশনাল কিছু কথা বলতেন। কারণ হচ্ছে সবাই খুবই ডিপ্রেসড ম্যাডাম, সবকিছু নিয়ে সবাই খুবই ডিপ্রেসড। আমি বলেছি কেন? ম্যাডাম অবশ্যই বলবে। ম্যাডাম ডিপ্রেশনের অনেক কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাই পড়তে চায় কিন্তু হচ্ছে পড়ার মতো যথেষ্ট সুযোগ পায় না। কারো হয়তো ফ্যামিলি সাপোর্ট নাই, কারো হয়তো যথেষ্ট পরিমাণ সবসময় হচ্ছে মোটিভেশনটা সেম থাকে না, এবং হচ্ছে পরীক্ষার চেঞ্জিং প্যাটার্নের সাথে সবাই অ্যাডজাস্ট করতে পারে না। আর আরেকটা ব্যাপার, যেহেতু হচ্ছে ম্যাডাম আপনি 1 বছরের মতো অস্ট্রেলিয়াতে ছিলেন সবাই জানে, তো ম্যাডাম সবাই অনেকে এখন তো অনেকে অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছে, এছাড়াও অন্যান্য বাইরের দেশেও। তো গাইনিতে স্পেশালি অপশন গাইনির জন্য হচ্ছে দেশ বা বিদেশের যদি হচ্ছে আপনি জাস্ট একটু সাজেস্ট করতেন আপনার মতো করে,
যে আপনি কি মনে করেন যে দেশের ক্যারিয়ার বা দেশের বাইরে ক্যারিয়ার ডিফারেন্স কি? মানে এগুলো হচ্ছে কেউ স্টুডেন্ট যারা আছে আজকে এখন থাকবে ওনাদের কিছু পার্সোনাল রিকোয়েস্টের হচ্ছে প্রশ্ন, আমি আগে আপনাকে একটু জানিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা রিকোয়েস্ট করলে ওরা আসুক, জয়েন করুক, তারপরে আমরা আলাপ করব। জি আচ্ছা ম্যাডাম, তাহলে হচ্ছে আমরা একটু করে সেশনটা শুরু করছি ম্যাডাম। আমি ভিডিওটা একটু অফ করে দিলাম, আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাউন্ড একটু ব্লার আসে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ, কারণ হচ্ছে একসাথে অনেকগুলা হচ্ছে ডিভাইস চললে হচ্ছে এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আজকের এই ওয়ার্কশপটা হচ্ছে আমাদের করার কথা ছিল বেশ অনেকদিন থেকে। আমি বলছিলাম যে হ্যাঁ আমরা এরকম একটা অ্যারেঞ্জ করবো, অনেকটা রিকোয়েস্ট ছিল। এবং হচ্ছে কি আজকে যেহেতু হচ্ছে রোজার মাসে সবাই কম বেশি হচ্ছে একটু ফ্রি থাকে এই টাইমটাতে, কারণ ইফতারের পরে সবাই একটু রেস্ট নিতে চায় এবং এই টাইমে হচ্ছে দেখা যায় কারো কোনো পড়াশোনাও হয় না। তাই আমার মনে হলো যে এটা একটা ভালো টাইম হতে পারে যে শুয়ে বসেও হচ্ছে আমরা একটা জিনিস হয়তো একটু শিখে ফেলতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে আজকে সেশনে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমরা আসলে কাকে ফোকাস করে এই সেশনটা অ্যারেঞ্জ করেছি একটু বলি। ফোকাসটা হচ্ছে মেইনলি যারা ট্রেনি ডক্টর আছেন, এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে এখন অনেকেই বিভিন্ন হাসপাতালে ট্রেনিং করছেন, আবার অনেকে আছেন ইন্টার্ন ডক্টর এবং হচ্ছে অন্যান্য হাসপাতালেও কাজ করছেন, সেটা ট্রেনিং না হোক। অর্থাৎ অপশন গাইনিতে যারা একদম রুট লেভেলে কাজ করেন, রুট লেভেল বলতে বোঝাচ্ছি যে একদম মেডিকেল অফিসার থেকে শুরু করে সব লেভেলেই কাজ করেন, মেইনলি তাদের জন্য। কারণ সিটিজি হচ্ছে এখন আমি যখন ছোট ছিলাম, মানে আমি এখনো ছোট, বাট হচ্ছে যখন আমি ইন্টার্নশিপ শেষ করেছি বা আমি যখন ইন্টার্নি করেছি আমার হসপিটালে কিন্তু সিটিজি মেশিন ছিল। আমি সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করেছি, ওখানে ট্রেনিং করেছি, কিন্তু সিটিজি মেশিনটা হচ্ছে সবাই অপারেট করতে পারতেন না। তো খুব একটা বেশি আমরা আসলে সত্যি ইউজ করতাম না। তো আমি সিটিজি হচ্ছে প্রথম দেখেছি বা একদম ভালো করে ইউজ করা শুরু করেছি যখন আমি জবে ঢুকলাম, সেটা ছিল আজগর আলী হসপিটালে। তো ওখান থেকে এখন হচ্ছে আমি যেখানে আছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, সেখানেও হচ্ছে কি আমরা সিটিজি রেগুলার বেসিসে করি। তো এখন হচ্ছে আসলে কোনো প্রাতিষ্ঠানিক ভাবে হচ্ছে আমি সিটিজি শিখিনি বা আমাকে কেউ হচ্ছে শিখিয়েছে এরকম না। বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন গাইডলাইন, যেমন ফিগো কনসাস গাইডলাইন আছে একটা, তারপরে হচ্ছে নাইস গাইডলাইন আছে, এরকম হচ্ছে অনেক কিছু দেখে দেখে, তারপরে আমাদের টেক্সট বুক যেটা আছে, দত্ত আছে, হাই রিস্ক আছে, এই বইগুলা থেকে দেখে দেখে আমি নিজের মতো করে হচ্ছে একটা জিনিস হচ্ছে গুছিয়েছিলাম, যে ওটা পরে দেখলাম যে ওভাবে ধরলে আমার মতো যারা একদম বকলম ছিলেন বা একদম হচ্ছে গিয়ে জিরো থেকে হচ্ছে সুখ শিখতে চান, শুনতে চান, তাদের জন্য হয়তো ইজিয়ার হবে। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে সিটিজি আমরা আসলে বুঝতে পারি না, এটা হচ্ছে একটু এটা নিয়ে আলোচনা করার জন্য। তো এই জন্য হচ্ছে কি একদমই আমরা বেসিক কথাবার্তাই বলবো, অনেক তো কমপ্লিকেটেড জিনিসপত্র বলা যায়, অনেক মেকানিজমও বলা যায়, অত কঠিন কথায় আমরা যাব না। তো এখন হচ্ছে একটু আরেকবার রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা, আজকে কিন্তু হচ্ছে একটা ইন্টারেক্টিভ দেখাই বা হচ্ছে একটা প্রেজেন্টেশন যদি হচ্ছে ওভাবে মানে ফর্মালি যদি রেডি করি তখন আমি দেখেছি তো পারে না। তাই হচ্ছে আমরা আসলে একটা টোটালি মানে কাইন্ড অফ হলো হোস্টেলে যেমন হচ্ছে আমরা ডেমো খেতাম, ডেমো নিতাম, ডেমো দিতাম, ওইভাবে হচ্ছে আমরা একটা খুবই সিম্পল ওয়েতে সিটিজিটা একটু বলার চেষ্টা করব। সো আপনাদের যে কোনো প্রশ্ন, আমি কিন্তু কোনো কমেন্ট সেকশন এখন দেখতে পাচ্ছি না, আমাদের অন্য মডারেটর আছে তারা কমেন্ট সেকশনটার দিকে খেয়াল রাখছেন, তবে অবশ্যই আমরা সবার প্রশ্ন শুনবো, উত্তর দিব। তো এখন যখন যেই প্রশ্ন মনে আসবে, ম্যাডাম যেহেতু আছেন, তো আমি পারি না তো কিছু সমস্যা নেই, ম্যাডাম আছেন, ম্যাডাম সব পারেন। তো আপনারা যে কোনো প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নাই। তো আমি হচ্ছে একটু জানতে চাচ্ছি যে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিন শেয়ার করেছি, সেটাও আশা করি সবাই দেখতে পাচ্ছেন, তাও না পেলে একটু জানাবেন প্লিজ। শুরু করতে আমরা সময় নিলাম কিন্তু শেষ করতে বেশি সময় লাগবে না।
কেউ ভয় পাবেন না যে অনেক লম্বা সেশন হবে, এরকম কিছু না। আচ্ছা, কালো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা সাদা দিয়ে লিখবো। কেন? কারণ হচ্ছে সাদা, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা দিলে যদি কারো ঘুমও পায়, ঘুম কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা শুরু করলাম সিটিজি। আচ্ছা, তো সিটিজি মানে আমরা সবাই জানি এটা হচ্ছে কার্ডিও টপোগ্রাফি, তাই না? আচ্ছা, সো আমি আরেকটা কথা, আমরা কিন্তু একটা ছোট্ট কুইজ নিব এই সেশনটা শেষ করে। প্রশ্নটা হচ্ছে কি, আমি এখনো প্রিপেয়ার ভাবে করিনি, ম্যাডামকে দেখিয়ে তারপরে ম্যাডাম যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে বা আরো কিছু অ্যাড করতে হলে ওভাবে দিয়ে আমরা একটা কুইজ নিব। এবং এটা হচ্ছে মনে করেন যেটা আমাদের একটা ঈদ উপলক্ষে একটা ওয়ার্কশপের মতো ধরে নেন। ওই কুইজে হচ্ছে যারা উইনার হবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট ঈদ গিফট থাকবে। আচ্ছা, যাই হোক, সো তাহলে তার মানে আমরা সবাই মন দিয়ে হচ্ছে সেশনটা করব। আচ্ছা, তো সিটিজি মানে হচ্ছে কার্ডিও টপোগ্রাফি, এটা হচ্ছে আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে আসি যে সিটিজি হচ্ছে গিয়ে আসলে আমরা কখন করি বা কেন করি। তো আমি হচ্ছে সবসময় যেটা বলি যে রোগীদেরকে বোঝানোর সময় আমরা অনেক সময় বলি যে আপনার বাবুর একটা ইসিজি করব, এরকম কেন? বিকজ এখানে যে পেপারটা বের হয় সেটা দেখতে কাইন্ড অফ হচ্ছে ইসিজির মতো, বাট অ্যাকচুয়ালি এটা ইসিজি না। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে ফার্স্টে এই সিটিজি বলার আগে আমার মনে হয় কয়েকটা জাস্ট বেসিক কথা আমাদের বললে আপনাদের জন্য বুঝতে ইজি হবে যারা জুনিয়র। সেটা হচ্ছে ইন্ট্রাপার্টাম ফিটাল মনিটরিং আর হচ্ছে অ্যান্টিপার্টাম ফিটাল মনিটরিং। এই দুইটা জিনিস হচ্ছে জাস্ট একটু করে বলি। অ্যান্টিপার্টাম মানে হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় যখন আমরা মনিটর করছি সেটা অ্যান্টিপার্টাম, মানে পেশেন্ট এখনো লেবারে যায়নি, পেশেন্ট তো না, মা এখনো লেবারে যায়নি। আর ইন্ট্রাপার্টাম মানে যখন হচ্ছে তিনি লেবারে চলে গেলেন, এখন হচ্ছে আমরা বাচ্চাকে এবং মাকে মনিটর করব, এটা হচ্ছে ইন্ট্রাপার্টাম। তো এখন কিভাবে আমরা অ্যান্টিপার্টাম মনিটরিং করি, কিভাবে আমরা ইন্ট্রাপার্টাম মনিটরিং করি, এগুলা বলতে গেলে অনেক লম্বা সেশন হয়ে যাবে, এত ডিটেইলে যাচ্ছি না। যদি আপনারা চান তাহলে আমরা এরকম ধাপে ধাপে অনেক সেশন অ্যারেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এখন হচ্ছে আসি, এই যে অ্যান্টিপার্টাম বা ইন্ট্রাপার্টাম ফিটাল মনিটরিং, এটার একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই সিটিজি। কেন? কারণ হচ্ছে সিটিজি করে কিন্তু আমরা খুব ভালোভাবে স্ক্রিন আউট করতে পারি যে বাচ্চাটা কেমন আছে। তো এখানে একটা কথা বলি, সিটিজি কিন্তু হচ্ছে বাচ্চার ওয়েলনেস কে ডিনোট করে, নট ইলনেস। এটা কি বোঝায়? যে সিটিজি যদি ভালো থাকে তাহলে হচ্ছে আমরা বলবো ইয়েস, বাচ্চা ভালো আছে, এটা আমরা মোটামুটি একটা নিশ্চিন্তে থাকতে পারি। কিন্তু এটা কিন্তু ইলনেস কে ডিনোট করে না। অর্থাৎ সিটিজি যদি খারাপ আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে বাচ্চা খারাপ। ঠিক আছে? তখন কি করতে হবে? তখন আমাদেরকে ফার্দার কিছু অন্যান্য ইনভেস্টিগেশন করতে হবে, করে কনফার্ম করতে হবে বাচ্চাকে আসলেই খারাপ কিনা। সো সিটিজি মিনস হচ্ছে বাচ্চার ওয়েলনেসটাকে সে বোঝায়, নট ইলনেস। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসি এই সিটিজি তাহলে কি, আসলে এটা একটা স্ক্রিনিং প্রসিডিওর। এটা কিন্তু হচ্ছে কনফার্মেটরি কিছু না যে সিটিজি খারাপ মানে হচ্ছে বাচ্চা খারাপ, এটা কিন্তু বলা যাবে না। এটা একটা স্ক্রিনিং প্রসিডিওর। ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট একটা ছোট্ট ডাটা বলি, সেটা হচ্ছে দেখা গেছে যাদের সিটিজি ভালো, অর্থাৎ সিটিজি ভালো মানে কি বাচ্চা 100% ভালো, এটা একটা দেখা গিয়েছে যে সিটিজি ভালো হলে দেখা যায় মোটামুটি আমি এক্স্যাক্টলি আমার এখন মনে নাই, সম্ভবত 4, আচ্ছা যাই হোক 1 to 4 আর কি। হ্যাঁ, 1000-এ 1 থেকে 4টা বাচ্চা হচ্ছে খারাপ হয়। কিন্তু সিটিজি যদি খারাপ থাকে তাহলে দেখা যায় 1000-এ 40টা বাচ্চাই হচ্ছে খারাপ হয়। তাহলে বুঝতে পারলেন যে সিটিজি হচ্ছে গিয়ে এই জন্য আমরা এটাকে মানে একটা ইম্পর্টেন্ট স্ক্রিনিং টুল ধরতেছি, যে সিটিজি আমাদের ইনিশিয়াল একটা ধারণা দিচ্ছে যে বাচ্চাটা কেমন আছে, কিন্তু এটা কিন্তু কনফার্মেটরি না। কেন বারে বারে এই কথাটা আমি হাইলাইট করছি? বিকজ একটা সিটিজি খারাপ বলে আমরা ইমিডিয়েট একটা ডিসিশন মেক করব যে বাচ্চাটাকে এক্ষুনি টার্মিনেট করতে হবে প্রেগনেন্সিটাকে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে আসি, একটু হচ্ছে আমি কমেন্টে জানতে চাচ্ছি যে যারা আছেন যে সিটিজি সম্পর্কে আজকে প্রথম শুনছেন বা আজকে প্রথম হচ্ছে সিটিজি সম্পর্কে শেখার জন্য এসেছেন, এরকম কেউ কে আছেন কিনা, থাকলে হচ্ছে কমেন্টে একটু আমাদেরকে জানাবেন। আর পাশাপাশি এরকম যদি কেউ থাকেন যে সিটিজি খুব ভালো বোঝেন, তাদেরকেও হচ্ছে আমি রিকোয়েস্ট করব কমেন্টে জানাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স গুলো, আপনাদের আইডিয়াস গুলা হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন। কারণ হচ্ছে আমাদের যে ইন্টারেক্টিভ কুইজটা হবে সেই কুইজটা কিন্তু হচ্ছে আচ্ছা, স্ক্রিনিংটা আমার ঠিক অফ হয়ে গেছে, আমি দেখতেছি, ওয়েট, সরি।
সরি, একটু হচ্ছে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সো এখন হচ্ছে আসি সিটিজি সম্পর্কে হচ্ছে আমরা আরেকটু আগাবো। ওকে, তো এখন প্রথমে একটা কথা বলবো, এই সিটিজি হচ্ছে কি আমরা আসলে একদম ফার্স্ট সেমিস্টার থেকে করি কখনোই না। সিটিজি হচ্ছে আমাদের পড়তে হয় আফটার 30 উইকস। ঠিক আছে, কেন আফটার 30 উইকস কারণটা আমি বলে দিচ্ছি, কুইজে কিন্তু থাকবে, প্রশ্ন ফাঁস করে দিলাম। আফটার 30 উইকস কেন? বিকজ 30 উইকস এর পরে হচ্ছে বাচ্চার নার্ভাস সিস্টেমটা হচ্ছে ম্যাচিওর হয়। তার আগে কিন্তু হচ্ছে নার্ভাস সিস্টেম ইম্যাচিউর যখন থাকে তখন সিটিজির ইন্টারপ্রিটেশনটা সঠিক আসে না। আচ্ছা, তো নার্ভাস সিস্টেম ম্যাচিউর হলে সুবিধা কি? নার্ভাস সিস্টেম যখন ম্যাচিউর থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সো বাচ্চার অ্যাক্টিভিটি গুলা হচ্ছে অনেক ভালো থাকবে। সো যখন হচ্ছে গিয়ে বাচ্চা অ্যাক্টিভিটি কেমন, এটাই কিন্তু অ্যাকচুয়ালি সিটিজি, যে বাচ্চা যখন অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ মুভমেন্টের সময় বা বাচ্চার অ্যাক্টিভিটির সময় তার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হার্ট রেটটা কেমন থাকে, ঠিক আছে, তার অ্যাক্টিভিটি গুলা বা সবকিছু হচ্ছে সিটিজিতে বোঝা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমার মনে হয় সিটিজি হচ্ছে, তো বলছি অনেক কিছুই ভালো কথা, কিন্তু একদমই হচ্ছে যদি কেউ এমন থাকেন যে কখনোই সিটিজি দেখেন নাই, তার হচ্ছে এখন বুঝতে খুব কষ্ট হয়ে যাবে। তাই আমি হচ্ছে ফার্স্টেই হলো একটু সিটিজির একটা ছবি দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু হচ্ছে একদমই মানে কোনো প্রেজেন্টেশন বুঝতেই পারতেছেন, একদম গুগল থেকে দেখাচ্ছি। এটা আরেকটা কারণ আছে যে সবকিছু কিন্তু হচ্ছে পড়াশোনা পারি না বা আমরা শিখতে চাইলে অনেক কিছু থেকে শেখা যায়, যেমন হচ্ছে এই গুগল করলে কিন্তু আপনারা অনেক কিছু খুঁজে পাবেন। তো এই জন্য হচ্ছে আমার মনে হলো যে এট এ টাইম আপনাদেরকে এইভাবে হচ্ছে একটু দেখাই। দেখেন এই যে এগুলো সব হচ্ছে সিটিজি পেপারের ছবি, ঠিক আছে। সিটিজি তাহলে এটা গ্রাফের পেজে আসে। তো পেজটা আসলে প্রথমে এরকম গ্রাফ করা থাকে না, ওটা একটা প্লেন সাদা পেপার থাকে, যখন মেশিনে ঢোকানো হয় তখন বের হয় হচ্ছে এরকম গ্রাফের মতো করে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের সিটিজি পেপার। এখন হচ্ছে আসেন ফার্স্টে সিটিজি মেশিনটা হচ্ছে দেখতে কেমন। দেখেন এখানে হচ্ছে একটা ছবি আছে, যে ছবিগুলা হচ্ছে খুব সুন্দর করে দেখাচ্ছে যে মায়ের হলো পেটে এখানে সিটিজি মেশিনটা, সিটিজি হচ্ছে ট্রান্সডিউসার গুলা হচ্ছে লাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে অনেকগুলা ছবি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এখন আরেকটা জিনিস একটু দেখাই যে সিটিজি মেশিনটা হচ্ছে দেখতে কেমন হয়। আচ্ছা, মেশিন হচ্ছে অনেক রকম হয়, এক এক জায়গায় এক এক রকম। দেখেন এগুলো সব হচ্ছে গিয়ে বিভিন্ন সিটিজি মেশিনের ছবি। তো এখন মোটামুটি কি কি জিনিস থাকে দেখেন, ফার্স্ট ছবিটা এটা থেকে একটু বোঝাই, যে এই যে দেখেন এখানে যে ছবি আছে, এই ছবিতে হলো একটা মনিটর দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ছোট করে বলি। আর তিনটা দেখেন এই ছোট ছোট অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হলো এই যে হচ্ছে তিনটা হলো দেখেন ট্রান্সডিউসার আছে, এগুলা হচ্ছে কি আমরা একটাকে বলি হলো টকোমিটার, একটা হলো মানে একটাতে হচ্ছে, আচ্ছা সহজ করে বলি, একটা দিয়ে হচ্ছে আমরা মায়ের অবস্থানটা বুঝি, একটা দিয়ে হচ্ছে আমরা বাচ্চার অবস্থান বুঝি। এখন দেখেন গোল টু তিনটা আছে না, এই তিনটার মধ্যে একটা হচ্ছে আমরা মায়ের ইউটেরাইন কন্ট্রাকশন দেখবো, আর বাকি দুইটা দিয়ে আমরা ফিটাল হার্ট রেট দেখবো। দুইটা কেন? মাল্টিপল প্রেগনেন্সি হলে দুইটা, একটা সিঙ্গেলটন প্রেগনেন্সি হলে আমরা একটা ইউজ করব। আর আরেকটা যে লম্বা টাইপের আছে, ওটাতে হচ্ছে আমরা মায়ের হাতে দিয়ে রাখি, যে বাচ্চা যতবার মুভ করবে ততবার হচ্ছে আপনি একবার করে ওটা প্রেস করবেন, তাহলে বাচ্চার টোটাল মুভমেন্টটা হচ্ছে কতবার হলো সেটা চলে আসবে। এটা কিন্তু একটা ইলেকট্রনিক মেশিন, দেখেন এটা হচ্ছে কি ঠিক মতো কানেক্ট করতে হয়। তো এখন হচ্ছে দেখেন এই যে সবকিছু কিন্তু আসলে শুধু ডক্টরদের দিয়েই হবে না, এই যে জিনিসগুলা এখানে অনেক কিছু অপারেট করতে হচ্ছে কিন্তু আমাদের সিস্টারদের বা মিডওয়াইফদের বা অন্যান্য টেকনিশিয়ানদের হেল্প লাগে। তারপর হচ্ছে এখন আমাদেরকেও জানতে হবে, সবসময় কি হচ্ছে আমরা টেকনিশিয়ান বা সিস্টারদেরকে পাবো? এখন আমি যদি বলি আমি সিটিজি মেশিন কিভাবে হচ্ছে কানেক্ট করতে হয় জানি না, তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আসি, এই যে এতগুলা কথাবার্তা বললাম, তো এখন তাহলে আমরা করবো 30 উইকস এর পরে, তাই তো? এটা একটা ইম্পর্টেন্ট কথা, কেন করবো সেই রিজনটা হচ্ছে আমরা বলেছি। এবং বাচ্চা যখন ভালো থাকে, বাচ্চার অ্যাক্টিভিটি ভালো থাকে, তখন হচ্ছে সিটিজিটা হচ্ছে সুন্দর ভালো শো করে। তো এই যে একটা কথা বলতেছি ভালো, একটা হচ্ছে খারাপ, আসলে কি আমরা সিটিজি এইভাবে ইন্টারপ্রেট করব? না, আমাদের সিটিজি ইন্টারপ্রিটেশন করতে হয় কিভাবে? রিঅ্যাক্টিভ অথবা নন রিঅ্যাক্টিভ, ভালো অথবা খারাপ বলে কিন্তু কোনো কিছু আসলে বলা উচিত না। তারপর আমরা তো বলি, যাই হোক, রিঅ্যাক্টিভ অথবা নন রিঅ্যাক্টিভ, আরো সুন্দর করে বলা যায় রিঅ্যাসিওরিং অথবা নন রিঅ্যাসিওরিং, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আসি সিটিজিতে হচ্ছে আমরা আসলে কি কি প্যারামিটারস দেখি। আচ্ছা, তার আগে একটু আমরা সিটিজি মেশিনটা কিভাবে হচ্ছে লাগাই সেটা হচ্ছে একটু গ্রসলি বলি। এটা যদিও প্র্যাকটিক্যাল দেখার ব্যাপার, জাস্ট দুটা একটু বেসিক কথা বলি। এই যে হচ্ছে আমাদের ইউটেরাস, তাই না? ধরে এটা হচ্ছে ইউটেরাস, এখানে হচ্ছে একটা বাবু বসে আছে, যেহেতু বাচ্চা বেশিরভাগই ভার্টেক্স প্রেজেন্টেশন বা কেফালিক থাকে তাই এভাবে আঁকলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এই যে মায়ের পেটে দেখলাম যে টাইট করে হচ্ছে দুইটা বেল্টের মতো লাগানো, তাই তো? তো আমরা যেটা করি ফার্স্টে হচ্ছে ফিটাল হার্ট সাউন্ডটা হচ্ছে খুঁজে বের করি, ঠিক আছে। তো ফিটাল হার্ট সাউন্ডটা ইউজুয়ালি হচ্ছে, যেহেতু আমরা জানি বাচ্চার লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়রই সবচেয়ে বেশি থাকে, সো মোটামুটি আমরা অ্যান্টেরিয়র শোল্ডার দিয়ে হচ্ছে হার্ট সাউন্ড পাই। আচ্ছা, ধরলাম হচ্ছে
উনি হলেন একজন মা, ঠিক আছে, এটা হচ্ছে ওনার আম্বিলিকাস, ঠিক আছে। সো আমরা হচ্ছে সাধারণত এইদিকে বা এরকম এই পাশে হলো একটা হার্ট সাউন্ড পেলাম। এখন মনে করি আমি পেটের অনেকগুলা জায়গায় হার্ট সাউন্ড পাচ্ছি, তাহলে আমি কোন জায়গাটাকে হচ্ছে কি আসলে ইয়াটাকে বসাবো, ঠিক আছে, যেখানে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো, খুব ভালো শোনা যাচ্ছে, সেখানে বসাবো। তো মনে করি হচ্ছে আমি এখানে পেলাম, তো আমি এখানে হচ্ছে কি জেলি দিতে বলবো, তারপর এটাকে বসাবো, তারপরে হচ্ছে ওই যে বেলটা দিয়ে হচ্ছে এভাবে টাইট করে দিব যেন সেখানে ফিক্স হয়ে থাকে। এরপরে নেক্সট আরেকটা যেটাতে আমি ইউটেরাইন কন্ট্রাকশন দেখবো, ওটা হচ্ছে কিন্তু আমরা ফান্ডাসে বসাবো। এই যে এই কথাটা এখন একটু আমি বলবো, কেন হচ্ছে ইউটেরাসের এতগুলো জায়গা থাকতে আমি ফান্ডাসে বসাচ্ছি। বিকজ হচ্ছে আমরা জানি ইউটেরাইন যে কন্ট্রাকশনটা হয়, লেবারের যে কন্ট্রাকশন হয়, সেটার পেস মেকার কিন্তু থাকে কোথায়, এই কর্ণতে, ঠিক আছে। কর্ণ মানে কি, যে এখানে হচ্ছে ফেলোপিয়ান টিউব থাকে না, এই যে এত উপরে থাকে না, যাই হোক এই দিকে থাকে, প্রেগনেন্ট ইউটেরাসের তো এই জায়গাটা অনেক বড় থাকে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে কর্ণতে যেটা, কর্ণ এলাকায় হচ্ছে গিয়ে আমাদের পেস মেকার থাকে। অর্থাৎ পেস মেকার হচ্ছে যে দুই পাশে দুইটা থাকবে, তো এই পেস মেকার থেকেই হচ্ছে গিয়ে আমাদের ইউটেরাইন কন্ট্রাকশনটা হচ্ছে ইনিশিয়েট হবে, এবং দুই পাশে হচ্ছে একদম পুরো ওয়েভের মতো হচ্ছে সমান সমান ভাবে উপর থেকে নিচের দিকে যাবে। তো এগুলা হচ্ছে একটা আরো অনেক কথাবার্তা বলা যায়, এখন বলছি না। তো এইভাবে হচ্ছে আসে। যেহেতু হচ্ছে এইখানেই হলো আমার আসলে ইউটেরাইন কন্ট্রাকশনটা স্টার্ট হয়, পেস মেকারটা এখানে, তাই হচ্ছে আমি ফান্ডাসেই এইটা লাগাচ্ছি, ঠিক আছে। এরপরে মায়ের হাতে হচ্ছে একটা প্রবের মতো দিয়ে রাখতেছি, যেটা হচ্ছে এটা সুইচের মতো অ্যাকচুয়ালি, যতবার বাচ্চা মুভ করবে উনি ততবার প্রেস করবে, তাহলে হচ্ছে কি সিটিজি পেপারে বাচ্চার মুভমেন্টটাও চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি দিলাম, লাগানোর পরে এভাবে আমি বডিতে হচ্ছে ঠিকঠাক মতো বসালাম। এখন আমি সিটিজি কতক্ষণ করব, সিটিজি কিন্তু মিনিমাম হচ্ছে আমার করতে হয় 10 মিনিটস, মিনিমাম অ্যাকচুয়ালি 10 মিনিটসও কিছু হয় না, আসলে করা উচিত 20 মিনিট। 20 মিনিটে হচ্ছে যদি আমি স্যাটিসফাইড না থাকি, আমি 40 মিনিটস করব। তাতেও স্যাটিসফাইড না থাকলে আমি 60 মিনিটস করতে পারি, 120 মিনিটস পর্যন্ত হচ্ছে আমরা করি। 120 মিনিটস এর বেশি ইউজুয়ালি করি না, এটা আমি অ্যান্টিবায়োটাম বলতেছি, মানে প্রেগনেন্ট অবস্থায়, এখনো লেবারে যায়নি, ঠিক আছে, এরকম। সো তাহলে এই যে আমি যেই টাইম পিরিয়ডে আমি দেখবো, সেখানে আমি কি কি জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো, ফার্স্টে হচ্ছে আমরা কয়েকটা কথা বুঝি, তারপর ছবি দেখে একদম স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটা সিটিজি পেপারে কি কি জিনিস থাকে, এটা হচ্ছে আগে হচ্ছে একটু ছবি দেখায় বলি, তাহলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা একটু ক্লামজি মনে হচ্ছে কিনা। আর ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো, ম্যাডাম আপনিও যদি একটু বলতেন যে হচ্ছে আমার কথাবার্তা গুলা ঠিক আছে কিনা, বা মানে কি মনে হচ্ছে ম্যাডাম, যদি একটু বলতেন খুব ভালো হতো। আর একটু চেঞ্জ করা উচিত কিনা আপনি একটু যদি সাজেস্ট করতেন ম্যাডাম। না, আমার মনে হচ্ছে ঠিকই আছে, তুমি একদম বেসিক থেকে শুরু করেছো, এটাই ভালো, কারণ অনেকে আছে তারা মেশিনও কিনবে না, তাই না, কাজে ভালো হচ্ছে এভাবেই বলো। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আচ্ছা, এই যে হচ্ছে এখানে একটা সিটিজি পেপার আমরা দেখি, এটা মোটামুটি হচ্ছে একটা সুন্দর স্পষ্ট একটা ছবি। একটা কথা রাফা, আমি এটাই দেখাচ্ছি। রাফা জি একটা ম্যাডাম। কথা একটু বলি, যে তুমি বলছো যে ফিটাল ওয়েল বিং, ইলনেস না, কিন্তু ওয়েল বিং তো, ওয়েল বিং তো একটা বিশাল জিনিস। ওয়েল বিং না বলে হাইপক্সিক অথবা হাইপক্সিয়া কিনা সেটা বুঝতে পারি, এইরকম বললে ভালো হয় কিনা, কারণ ওয়েল বিং কিন্তু আমরা দেখি অ্যাকচুয়ালি ওই ইসে কি বলে কেউ আমরা বায়োফিজিক্যাল প্রোফাইলে ফিটাল ওয়েল বিং দেখি, কাজেই ওয়েল বিং না বলে বাচ্চা হাইপক্সিক কিনা এইটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইসে দিয়ে বুঝতে পারি সিটিজিতে, কারণ অক্সিজেন কনসেন্ট্রেশন ভেরিয়েশনের উপরেই কিন্তু এই সিটিজির বিভিন্ন ইগুলো আসে, চেঞ্জ গুলো আসে। যাই হোক, সুন্দর হচ্ছে, তুমি বলো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমি হচ্ছে যেই লাইনটা একটু বলেছে যে সুগারলেস ইলনেস না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা বই আছে ম্যাডাম, ওইটাই হচ্ছে আমি জাস্ট ওখান থেকে কোট করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা আছে ঠিক আছে। জি, আচ্ছা, এখন হচ্ছে একটু আমরা ছবি দেখে ফেলি সিটিজির পেপারের। আজান দিচ্ছে, একটু আস্তে আস্তে বলি। আচ্ছা, এই যে একটা পেজ এখানে ওপেন হচ্ছে, গিকি মেডিক্স একটা ওয়েবসাইট। যারা হচ্ছেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কিছু কিছু ইন্টারেস্টিং মানে কিছু কঠিন টপিক থাকে, একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়লে মনে থাকে, বা সহজে পড়া যায় কিনা, বা ছোট ছোট কুইজ দেওয়া যায় কিনা, এই গিকি মেডিক্সে হচ্ছে এরকম অনেক পাওয়া যায়।
ঠিক আছে, সো আপনারা যদি কেউ মনে করেন যে দিতে চান, এইসব জায়গায় হচ্ছে ঢুকে ঢুকে ওয়েবসাইটে দিতে পারেন। আর এখন তো হচ্ছে আসলে ফেসবুক মেটার যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো বিষয়টা হলো দেখা যায় যে আমরা যা সার্চ করি সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই হোক, ইভেন আমরা যা বলি সেগুলো সামহাও হচ্ছে গিয়ে কিভাবে ট্রেস করে আমি এত কিছু ভালো বুঝি না, কিন্তু দেখা যায় যে জিনিসগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করি, যে জিনিসগুলো আমরা সার্চ করি বা খুঁজি, ঘুরে ফিরে ওগুলাই আমাদের চোখের সামনে আসে। তো এরকম ওয়েবসাইট গুলো যখন হচ্ছে আমরা ঘুরবো, তখন অটোমেটিক্যালি অন্য ওয়েবসাইট গুলো হচ্ছে সার্চ ইঞ্জিনে হচ্ছে সাজেশন হিসেবে চলে আসবে। তো এখন দেখি এই যে একটা ছবি, এই যে এখানে হচ্ছে এটা এখানে রিডিউসড ভ্যারিয়েবিলিটি লেখা, আপাতত ওই কথার দিকে আমরা খেয়াল না করি। দেখি আমরা উপরে হচ্ছে একটা দাগ আছে, নিচে একটা দাগ, তাই না, গ্রাফের একটা দেখা যাচ্ছে। তো এই যে উপরে যে হচ্ছে গিয়ে গ্রাফটা দেখাচ্ছে, উপরের দাগটা, এটা হচ্ছে বাচ্চার অংশ, আর নিচেরটা হচ্ছে মায়ের অংশ। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে তাহলে গ্রাফ দেখলাম, এখন আমরা একটু লিখে লিখে আবার বলি। আচ্ছা, সো আমরা এখানে কি কি পয়েন্ট হচ্ছে দেখবো। এক নাম্বার হচ্ছে আমরা দেখি বেস লাইন ফিটাল হার্ট রেট, ওই যে উপরের দাগটা ছিল না, ওটা হলো বাচ্চার হার্ট রেট। তো আমরা দেখবো বেসলাইন ফিটাল হার্ট রেট। তো বেসলাইন ফিটাল হার্ট রেট নরমালি কত? নরমাল বেসলাইন ফিটাল হার্ট রেট হচ্ছে, একটু অন্য কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে 110 থেকে 160 বিটস পার মিনিট। এটা হচ্ছে আমাদের নরমাল বেসলাইন ফিটাল হার্ট রেট। তাহলে যদি হচ্ছে কারো হার্ট রেট 110 এর কম থাকে কোনো বাচ্চার, সেটা ব্র্যাডিকার্ডিয়া, যদি 160 এর উপরে থাকে সেটা হলো ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, সো এখন তাহলে আমাদের নরমাল হবে এটা। আচ্ছা, তাহলে আমি আশা করব সিটিজিতে আমি এই রেঞ্জে হার্ট রেটটা পাবো। আরেকটা সেকেন্ড আমরা দেখি বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, এটাকে হচ্ছে আমরা শুধু ভ্যারিয়েবিলিটি বলি। আচ্ছা, সেটা হলো এই যে হচ্ছে আমরা সবাই জানি যে ফ্ল্যাট লাইন মানে হচ্ছে, ইসিজিতে ফ্ল্যাট লাইন মানে ওনার হচ্ছে আর জানটা নাই, তাই তো। ইসিজিতেও যেমন আমরা এরকম এরকম চিন্তা করে ওঠানামা করবে, এক্স্যাক্টলি সিটিজিতেও কিন্তু এরকম করে। তো এই যে হচ্ছে গিয়ে ওঠানামা করতেছে না, তো এখানে হচ্ছে প্রত্যেকটা বিটের মধ্যে ভ্যারিয়েশন আছে। কিরকম? এই যে সিটিজি পেপারে তো এরকম হচ্ছে গ্রাফ কাটা আছে না, তো প্রত্যেকটা হচ্ছে কিন্তু এক একটা এই যে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, মানে প্রত্যেকটা হচ্ছে গিয়ে 5 সেকেন্ড 5 সেকেন্ড বা 5 5 করে হচ্ছে বাড়তেছে। ঠিক আছে, 10 করে বাড়তেছে। এটা একটা ব্যাপার আছে, এক এক দেশে সিটিজি পেপার এক এক রকম হয়। ঠিক আছে, যেমন হচ্ছে সবচেয়ে আইডিয়াল যেটা যেটা আমরা ধরি, সিটিজি পেপারটা যখন বের হবে, সে হচ্ছে মিনিটে কতটুকু, সেকেন্ডে কত, সরি হ্যাঁ, মিনিটে হচ্ছে কতটুকু বের হবে, ঠিক আছে, বা সেকেন্ডে কতটুকু বের হবে। তো এখানে একটা হিসাব আছে। আইডিয়াল হচ্ছে আমরা দেখি যে মোটামুটি 1 মিলিমিটার করে হচ্ছে সেকেন্ডে বের হবে, এরকমটা হচ্ছে একটা হিসাব আছে। ঠিক আছে, এটা তো দরকার নাই, জাস্ট হচ্ছে আমি বলে রাখলাম যে এখন আমি বাংলাদেশের একটা সিটিজির সাথে যদি আমি ইউএসএ কে সিটিজি মিলাই, পেপারের ইন্টারপ্রিটেশন সেম নাও হতে পারে, মেশিনটা হচ্ছে কিরকম সেটা আমাকে জানতে হবে। তো যাই হোক, তো এই যে হচ্ছে গিয়ে আমার এরকম উঠানামা করতেছে, এটাই হলো বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। অর্থাৎ এরকম ফ্ল্যাট কিন্তু থাকবে না, বাড়বে কমবে বাড়বে কমবে, এই ভ্যারিয়েবিলিটি থাকবে 5 থেকে 25 বিটস পার মিনিট। এটা হলে হচ্ছে আমরা বলবো এটা ফাইন, ভালো সিটিজি। তাহলে কি কি হলো? এক নাম্বার বেসলাইন ফিটাল হার্ট রেট, 2 নাম্বার হচ্ছে আমার বিট টু বিট ভ্যারিয়েবিলিটি, তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এক্সিলারেশন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সহজ বাংলা ভাষায় একটু বলি, যে আমরা যখন গাড়ি চালাই, আমরা এক্সিলারেটরে যখন প্রেস করি বলে না, তখন কি হয়, স্পিডটা ঠাই সাই করে বেড়ে যায়। এক্স্যাক্টলি এরকম বিট টু বিট ভ্যারিয়েবিলিটি সুন্দর এভাবে আসতেছে। হঠাৎ করে বাচ্চার মনে হলো আমি জাম্প করব, পেটের ভিতরে সে বিশাল একটা লাফ দিল, তখন হচ্ছে এরকম অ্যাক্টিভিটির সাথে এটাও খুব সুন্দর করে উপরে উঠে যাবে। এটাই হলো এক্সিলারেশন। ঠিক এক্স্যাক্টলি একইভাবে যদি বাচ্চাটা খুব ডিপ্রেসড হয়ে যায়, যেমন আমরা অনেকেই ডিপ্রেসড, তাহলে হচ্ছে যেটা হবে, বাচ্চাটা হচ্ছে মন খারাপ করে মাটিতে ঢুকে যাবে, নিচের দিকে যাবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা যদি নিচের দিকে হয়, সেটাকে আমরা বলতেছি ডিসিলারেশন। ঠিক আছে, সো এই হচ্ছে এক্সিলারেশন আর ডিসিলারেশন গ্রসলি আমরা বললাম। আচ্ছা, সো এইটুক হচ্ছে, তাহলে আমরা বাচ্চার অংশে দেখি। আর মায়ের কি দেখি? মায়ের হচ্ছে শুধু এই যে নিচে একটা ট্রেসিং থাকে, যে এটা হচ্ছে ইউট্রাইন টোন, মানে ইউট্রাসের প্রেশারটা কেমন, ইন্ট্রাইউট্রাইন প্রেশারটা কেমন, সেটা হচ্ছে আমরা দেখি। তাহলে আমরা এখানে কি দেখতেছি, নিচে ইউট্রাইন ইন্ট্রাইউট্রাইন প্রেশার, আর তার সাথে হচ্ছে এখানে ধরেন এরকম এরকম হচ্ছে দাগ থাকবে, এগুলা হচ্ছে যতবার বাচ্চা নড়বে, মা প্রেস করবে, তখন একটা একটা করে দাগ পড়বে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক জিনিসপত্র। আচ্ছা, এখন হচ্ছে আসি, যদি হচ্ছে বললাম যে 110 এর নিচে যদি হয়, সেটা হলো ব্র্যাডিকার্ডিয়া, 160 এর বেশি হলে সেটা হলো ট্যাকিকার্ডিয়া, তাই তো। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি কয়েকটা কারণ হচ্ছে আপনাদেরকে বলবো, যে কখন ব্র্যাডিকার্ডিয়া হয় আর কখন হচ্ছে ট্যাকিকার্ডিয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এটা এখনই মুখস্থ করতে হবে এরকম কিছু না, জাস্ট হচ্ছে মনে রাখলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে বললাম আমি যে সিটিজি মেশিনটা লাগাচ্ছি মাকে, তো এখন এখানে একটা অনেক সময় দেখা যায় কি, মা হচ্ছে পেটে খুব চাপ লাগে,
চাপ লাগবে যখন খুব বেশি ওরকম ভাবে আমরা দিব না, কমফোর্টেবলি দিব। এবং পেশেন্ট কি শুয়ে থাকবে নাকি বসে থাকবে না কি পজিশনে থাকবে, একদম কিন্তু ফ্ল্যাট শুয়ে থাকা যাবে না। কেন? যখন হচ্ছে একদম ফ্ল্যাট শুয়ে থাকে তখন হচ্ছে গ্র্যাভিড ইউটেরাসটা হচ্ছে কিন্তু পেছনে ভেনা কেভাকে প্রেস করে, তাতে কি হয় ভেনাস রিটার্ন কমে আসে। ভেনাস রিটার্ন যখন কমে আসে তখন এট এ টাইম হচ্ছে প্লাসেন্টাল পারফিউশনটাও কিন্তু কমে যায়। সো বাচ্চার জন্য কিন্তু সেটা খারাপ, ঠিক আছে? তো এই জন্য মাকে হচ্ছে আমরা একটু সবসময় বলি কি বাম কাত বা ডান কাত হয়ে থাকবে, তাই না, শুয়ে থাকলে, অথবা বসেও কিন্তু থাকতে পারে, কোনো অসুবিধা নাই, জাস্ট হচ্ছে ওইগুলা হচ্ছে না নড়ে গেলেই হলো, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রলং হচ্ছে একই পজিশনে না থেকে একটু চেঞ্জ করে পজিশন গুলা হওয়া ভালো। তো তাহলে কি কি পজিশন হচ্ছে আমরা করতে পারি? আমরা হাফ সিটিং পজিশনে করতে পারি, যে আপনি হচ্ছে হাফ বসে থাকেন, সমস্যা নাই, একদম স্ট্রেট না বসে একটু পিঠে সাপোর্ট দিয়ে বসলো, অথবা স্ট্রেটও বসতে পারে যদি হচ্ছে উনি কমফোর্টেবল হন, আপরাইট পজিশন। অথবা হচ্ছে আমরা ল্যাটারালি তাকে বাম কাত বা ডান কাত করে শোয়ায় রাখতে পারি, দেখেন। বাট কোথাও হচ্ছে আমি কিন্তু একদম ফ্ল্যাট সুপাইন পজিশনে তাকে প্রেফার করছি না, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে অনেক সময় কোথাও কোথাও সিটিজি মেশিন থাকে যেখানে হচ্ছে টেলিমেট্রি ইউজ করা যায়, অর্থাৎ সেখানে হচ্ছে তারের ঝামেলা থাকে না, এটা হচ্ছে কি সুন্দর ব্লুটুথ দিয়ে হচ্ছে সুন্দর হচ্ছে রিডিং নেয়। আমাদের দেশে ওরকমটা হচ্ছে ইউজুয়ালি নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো গেল। তো এখন হচ্ছে আসে এই যে গ্রাফের একটা কথা বললাম না, সিটিজে গ্রাফ পেপারে আসবে, তাই তো? তো এই যে হচ্ছে কতক্ষণ মানে মিনিটে কত সেন্টিমিটার করে পেপারটা বের হবে, এটাকে আমরা বলি পেপার স্পিড। এটা সাধারণত 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম হয়। আমাদের দেশে হচ্ছে আমরা 1 সেন্টিমিটারটাই বেশি ইউজ করি, কিন্তু হচ্ছে নর্থ আমেরিকাতে বা হচ্ছে নেদারল্যান্ড ওইসব দেশে হচ্ছে 2 সেন্টিমিটারটাতে হচ্ছে ইউজ করা হয়, আবার জাপানে 3 সেন্টিমিটার ইউজ করা হয়। তো তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়, আমাদের দেশে আমরা 1 সেন্টিমিটার করে মিনিটে বের হবে, ওটাই হচ্ছে ইউজুয়ালি ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে হচ্ছে আসি এই যে হচ্ছে তাহলে একটা যে গ্রাফ পেপার হচ্ছে, সেই গ্রাফে হলো প্রত্যেকটা ঘরে কি থাকে। আচ্ছা, এখন অনেক এখানে হচ্ছে আমরা ছোটবেলায় লগ এর অঙ্ক করতাম না, তারপরে হচ্ছে আমরা ত্রিগোনোমেট্রি করতাম, সাইন কস ব্লা এরকম অনেক কিন্তু আসলে জিওমেট্রিক ব্যাপার স্যাপার আছে এগুলো বের করার জন্য। তো অত ডিটেল বেসিক আমিও খুব ভালো পারি না, ওগুলো আমাদের দরকারও নাই, ওগুলাতে এই জন্য যাচ্ছি না, ঠিক আছে? তো এখন দেখি এই যে আমরা এখানে মনিটরিং করতেছি, বসাচ্ছি কিন্তু বাহিরে দিয়ে, এখানে কিন্তু কোনো ইনভেসিভ কোনো প্রসিডিউর হচ্ছে না, তাই এটা কিন্তু মনিটরিংটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? ঠিক একইভাবে কিন্তু ইন্টারনাল মনিটরিংও করা যায়। ইন্টারনাল মনিটরিং এর ক্ষেত্রে এখানে ফিটাল হার্টরেটটা আমরা বাইরে দিয়ে দেখি, ওখানে কিন্তু এরকম না, বা এখানেও এটাও বাইরে দিয়ে না, ওটা হচ্ছে মেমব্রেন রাপচার করে ভেতর দিয়ে দেখা হয়, তো ওটা হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনালটা হচ্ছে আমরা রেগুলার বেসিসে ইউজ করি না, এক্সটার্নালটাই বেশি ইউজ করি। এক্সটার্নাল ইউজ করা ইজি, মিডওয়াইফ থেকে শুরু করে সবাই হচ্ছে এটাকে ইউজ করতে পারে। আচ্ছা, যদি হচ্ছে এই সিটিজি আমরা প্রেগনেন্ট অবস্থায় করি, অর্থাৎ লেবারে যাওয়ার আগে অ্যান্টিনেটাল সময়, তখন আমরা বলতেছি অ্যান্টিপার্টাম। আর যখন হচ্ছে লেবারে যাচ্ছে, লেবারে যাওয়ার পর যদি করি সেটা হলো ইন্ট্রাপার্টাম। এখন দুই ভাবে করা যায়, একটা হলো আমি কন্টিনিউয়াস মনিটরিং করব, অর্থাৎ আমি কন্টিনিউ হচ্ছে গিয়ে আসলে একদম লাগিয়ে রাখবো, খুলবো না, ওটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, এরকমও লেখা যায়, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে দরকার হয় না, খুব হাই রিস্ক কেস যদি হয় তখন আমরা করি। হাই রিস্ক প্রেগনেন্সি বলতে যেমন একটা সিভিয়ার প্রিক্লাম্পসিয়া বা জিডিএম বা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে, এখন হচ্ছে আমরা ভিব্যাক ট্রায়াল দিচ্ছি, এরকম অনেক কিছু আছে, অত ডিটেইলে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু লো রিস্ক প্রেগনেন্সিতে আমাদের আসলে কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং করার খুব একটা দরকার নাই। এখন হচ্ছে আসে এই যে আমরা ফার্স্টে বলেছিলাম ফিটাল ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া, জাস্ট হচ্ছে অনেক কারণ আছে, আমি গ্রসলি কয়েকটা কারণ হচ্ছে জাস্ট বলার চেষ্টা করব, যে কখন হচ্ছে মায়ের ট্যাকিকার্ডিয়া পাবো আর কখন হচ্ছে আমি ব্র্যাডিকার্ডিয়া পাবো, ঠিক আছে? আচ্ছা, ট্যাকিকার্ডিয়াটা আগে বলি, কখন ট্যাকিকার্ডিয়া বলবো? আচ্ছা, যদি হচ্ছে 160-র বেশি হয় তখন হচ্ছে আমি ট্যাকিকার্ডিয়া বলতেছি। আচ্ছা, এখন ধরি মায়ের হচ্ছে জ্বর আছে, ম্যাটারনাল পাইরেক্সিয়া, মায়ের জ্বর থাকলে বাচ্চার কিন্তু ট্যাকিকার্ডিয়া আসতে পারে। আচ্ছা, এছাড়াও যদি বাচ্চার ইনফেকশন হয় কোনো, সেক্ষেত্রেও কিন্তু ট্যাকিকার্ডিয়া ধরা পড়তে পারে। তারপরে দেখা যায় আমরা এখন পেইনলেস ডেলিভারি অনেক পছন্দ করি, তাই না? এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে পেইনলেস ডেলিভারি করা হয়, এপিডুরাল অ্যানালজেসিয়া বা অ্যানেস্থেসিয়া যেটাই হোক দিলেও কিন্তু ফিটাল ট্যাকিকার্ডিয়া দেখা যায়, ঠিক আছে? এরপর এখন যদি হচ্ছে গিয়ে কোনো বাচ্চা হাইপক্সিমিয়াতে যাচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজ, যেটা হাইপক্সিমিয়ার একদম ইনিশিয়াল স্টেজে হচ্ছে ফিটাল ট্যাকিকার্ডিয়া পাওয়া যায়। কেন? বিকজ হচ্ছে যখন বাচ্চা স্ট্রেসে থাকে তখন অনেক স্ট্রেস হরমোন রিলিজ হয়, অনেক কিছু রিলিজ হয়, সো ক্যাটেকোলামাইন গুলা রিলিজ হয়। তো ক্যাটেকোলামাইন গুলা যখন রিলিজ হয় ওরা হচ্ছে বাচ্চার হার্ট রেটটাকে বাড়ায়, সো এই জন্য ইনিশিয়াল স্টেজে হলো ট্যাকিকার্ডিয়া পাওয়া যায়। এছাড়া হচ্ছে
ধরি মাকে আমি টকোলাইটিক ড্রাগ দিলাম, যে ইউটেরাসটা খুব ইরিটেটেড, এখনো হচ্ছে সময় হয়নি, ইডিডি আসেনি, তাই আমি টকোলাইটিক ড্রাগ দিয়ে রাখলাম, যেমন হচ্ছে সালবিটামল, টার্বুটালিন, রিটড্রিন, ঠিক আছে? এগুলা দিলেও কিন্তু মায়ের ট্যাকিকার্ডিয়া হয়। এরপরে হচ্ছে যদি কাউকে প্যারাসিম্প্যাথেটিক ব্লকার দেওয়া হয়, যেমন অ্যাট্রোপিন, ইউজুয়ালি এত বেশি ইউজ হয় না, যাই হোক, কিন্তু তখন বাড়তে পারে। সো ট্যাকিকার্ডিয়ার কয়েকটা ইম্পর্টেন্ট কজ আমরা জানলাম। এবার হচ্ছে আসে একইভাবে ব্র্যাডিকার্ডিয়ার হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট কজ জানবো। আচ্ছা, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে গিয়ে যেমন হলো বাচ্চা যদি খারাপ হয়, যে বাচ্চা একদম ডেফিনিট হাইপোক্সিমিয়াতে আছে, তখন তো ব্র্যাডিকার্ডিয়া থাকতেই পারে। এছাড়া যদি কোনো বাচ্চার কনজেনিটাল হার্ট ব্লক থাকে, থাকে না, বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, যে কোনো বাচ্চার যদি কার্ডিয়াক কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ব্র্যাডিকার্ডিয়া কনস্ট্যান্ট থাকতে পারে। এরপর হচ্ছে মাকে যদি আপনি বিটা ব্লকার দেন, যেমন হচ্ছে আমরা কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ ল্যাবেটোলাল ইউজ করি, এটা কিন্তু একটা বিটা ব্লকার, সেই ক্ষেত্রে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া আসতে পারে। তারপরে যেমন মায়ের খুব জ্বর আসলে ট্যাকিকার্ডিয়া হয়, ঠিক একইভাবে মা যদি খুবই হাইপোথার্মিক থাকে, সেটা যে কারণেই হোক হাইপোথার্মিয়াতে চলে যায়, যেমন সেপটিক শকে যেতে পারে, ঠিক আছে, লেট স্টেজ, যে কোনো শকের লেট স্টেজে হাইপোথার্মিয়া হতে পারে, তখন হচ্ছে কি এরকম ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যেতে পারে। সো আমরা ট্যাকি আর ব্র্যাডির অনেকগুলা কারণ পড়লাম। আর এছাড়া যেটা মনে রাখবো, অনেকগুলা ড্রাগ আছে, সেই ড্রাগ, অনেক ড্রাগ আছে খুব রেগুলার ইউজেরি ড্রাগ, যেগুলো ব্র্যাডিকার্ডিয়া করে, ট্যাকিকার্ডিয়াও করতে পারে। আচ্ছা, তাহলে ফিটাল হার্ট রেটের ব্যাপারটা গেল। এবার হচ্ছে আসি ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি কত হবে আমরা বলেছি, নর্মাল হবে 5 থেকে 25 বিটস পার মিনিট। যদি ভ্যারিয়েবিলিটি হচ্ছে কম হয় বলতে হচ্ছে 5-এর কম হয়, তাহলে এটাকে আমরা বলছি রিডিউসড ভ্যারিয়েবিলিটি। আর হচ্ছে যদি বেশি হয় তাহলে তো বেশি। আচ্ছা, যাই হোক, বেশিটা নিয়ে আমরা টেনশন না, আমরা টেনশন করব যখন ভ্যারিয়েবিলিটি কমে যাবে। ভ্যারিয়েবিলিটি হচ্ছে যদি কিছুক্ষণের জন্য কম থাকে, এটা অসুবিধা নাই। আমরা যেমন ঘুমাই, ফিটাসও ঘুমাই, ফিটাস যখন ঘুমাবে তখন ওর ভ্যারিয়েবিলিটি রিডিউস থাকবে, এক্সিলারেশন ডিসিলারেশন কিছুই থাকবে না, তখন এটাকে হচ্ছে কি আমরা অত বেশি ভয় পাবো না। একটা বাচ্চা তো বেশিক্ষণ ঘুমাবে না, বাচ্চা খুব বেশি হলে 20-25 মিনিট ঘুমাবে। তো যদি হচ্ছে গিয়ে 50 মিনিটের চাইতে বেশি সময় হচ্ছে আমরা দেখি ভ্যারিয়েবিলিটি কম, তখন হচ্ছে আমরা একটু টেনশন করব, কিন্তু এর চেয়ে কম হলে অত টেনশন করার কিছু নাই। আচ্ছা, এখন হচ্ছে আসি একটু বাচ্চার ঘুম, যেহেতু আসলে ঘুম নিয়ে একটু বলি। আমাদের ঘুমের দুইটা স্টেজ থাকে, একটা হলো র্যাম স্লিপ, আরেকটা হলো নন র্যাম স্লিপ। র্যাম মানে হলো র্যাপিড আই মুভমেন্ট, নন র্যাম মানে হলো নন র্যাপিড আই মুভমেন্ট। র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে যখন আমরা স্বপ্ন দেখি, এরকম ঘুমে হচ্ছে ঘুমটা খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে যখন একদম ডিপ স্লিপে থাকে, তখন হচ্ছে আমরা স্বপ্ন দেখি না। তো যখন হচ্ছে বাচ্চা এরকম নন র্যাম স্লিপে থাকে, মানে ডিপ স্লিপে, তখন ভ্যারিয়েবিলিটি খুবই কম থাকে। তো তখন যদি আমরা বাচ্চার ঘুমটাকে হচ্ছে চেঞ্জ করে র্যাম স্লিপে নিতে পারি, যে বাচ্চাকে আমি একটা স্টিমুলেশন দিয়ে ঘুম থেকে জাগিয়ে দিলাম, অথবা হচ্ছে নন র্যাম থেকে র্যাম স্লিপে নিয়ে গেলাম, তখন হচ্ছে দেখা যাবে সিটিজি পেপারে এতক্ষণ ছিল কম, তারপরে হচ্ছে একটু সুন্দর করে আবার ঠিকঠাক হয়ে যায়। তো এরকমও কিন্তু খুবই কমনলি পাওয়া যায়, তাই ভ্যারিয়েবিলিটি কম দেখলে আমরা ভয় পাবো না। আচ্ছা, এরপরে হচ্ছে যদি হলো বাচ্চার ইনফেকশন হয়, প্যাথোলজি বলি এবার, বাচ্চার ইনফেকশন যদি থাকে, কোনো ইন্টারোইট্রাইন ইনফেকশন, ভ্যারিয়েবিলিটি কম থাকতে পারে। যদি হচ্ছে বাচ্চার সেরেব্রাল কোনো ইনজুরি থাকে, তার মানে কি, যদি হচ্ছে বাচ্চার এই যে হাইপোক্সিয়ার কারণে ইনজুরি হয়, সেখানেও কিন্তু ভ্যারিয়েবিলিটি কম থাকতে পারে। যদি হচ্ছে আমি মাকে কোনো সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগ দিই, সেটা হতে পারে বারবিট, হতে পারে প্যাথিডিন, ঠিক আছে, যে কোনো এই ধরনের ড্রাগ দিই, তখনও কিন্তু বাচ্চার হচ্ছে ভ্যারিয়েবিলিটি কমতে পারে। তো যদি হচ্ছে মাকে আমরা প্যাথিডিন দেই বা বারবিট দেই কিংবা সেডিল দেই, তাহলে কিন্তু বাচ্চার সিটিজিতে আমরা এরকম ভ্যারিয়েবিলিটি কম পেতে পারি, ঠিক আছে। এরপর ডিপ স্লিপে তো কম পেতে পারি, এটা একটু আগে বললামই। তারপরে হচ্ছে কিছু ড্রাগের কারণে এরকম কম হতে পারে, ঠিক আছে। সো এত ডিটেইলে ড্রাগগুলোর নাম হচ্ছে আপাতত বলতেছি না, পরে হচ্ছে একসাথে করে লিখে দিয়ে দিব। তাহলে হচ্ছে গিয়ে গেল মোটামুটি ভ্যারিয়েবিলিটিও ডান। এবার আসি এক্সিলারেশন। এক্সিলারেশন খুবই একটা ভালো জিনিস, কারণ বাচ্চা মুভ করছে এটা জানলে তো আমাদের সবারই হ্যাপি হ্যাপি লাগবে। তো এখন খেয়াল করি কতটুকু বাড়লে হচ্ছে এক্সিলারেশন, এইটুকু তো বাড়তে পারে, এইটুকু বাড়তে পারে। মনে রাখবো যে উপরে হচ্ছে গিয়ে সে অন্তত 15 বিটস পার মিনিট হচ্ছে গিয়ে তাকে বাড়তে হবে, এবং এটা হচ্ছে বের ধাপ করে ফল করলে কিন্তু হবে না, বাড়বে প্লাস কিছুক্ষণ থাকবে তারপরে নামবে। তাহলে তাকে অন্তত 15 সেকেন্ড থাকতে হবে এবং 15 বিটস পর্যন্ত উঠতে হবে। এটা এরকমটা যখন হবে, তখন ওকে আমরা সুন্দর একটা এক্সিলারেশন বলবো। ঠিক একইভাবে যদি নিচের দিকে হচ্ছে নামে 15 বিটস এর মতো এবং অন্তত 15 সেকেন্ড হচ্ছে গিয়ে থাকে, তাহলে সেটাকে আমরা ডিসিলারেশন বলবো, ঠিক আছে। আচ্ছা, তো এক্সিলারেশন থাকলে আমরা
কি বলবো, যদি হচ্ছে একটা সিটিজি পেপারে 20 মিনিটস এর মধ্যে অন্তত 2টা এক্সিলারেশন হচ্ছে আমরা পাই, তাহলে হচ্ছে আমরা খুবই খুশি হব যে না বাচ্চা ভালো আছে। কারণ এক্সিলারেশন হচ্ছে মিন করে যে বাচ্চাটা খুব অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আরেকটা এখানে ব্যাপার আছে, খুব বেশি মুভমেন্ট করাও কিন্তু ভালো না। যদি কোনো সিটিজিতে আমরা কন্টিনিউয়াস হচ্ছে এক্সিলারেশন পাই অনেক বড় বড়, তাহলে এটা কিন্তু আমরা বুঝবো যে বাচ্চা হচ্ছে গিয়ে একটু মানে কি বলবো হাইপার অ্যাক্টিভ আছে। তো এটা হচ্ছে গিয়ে আমি ভালো করে এখনো কোনো আসলে ডাটা পাই নাই, বাট আমি হচ্ছে দুই তিনটা হচ্ছে স্টাডি পেয়েছিলাম যে এক্সেসিভ এক্সেলারেশন যাদের থাকে ওই বাচ্চাগুলার নাকি হচ্ছে গিয়ে সেরেব্রাল ইরিটেশন থাকে। তো এটা হচ্ছে ওরকম কোনো ডেফিনিট আসলে ডকুমেন্টেশন এখনো আসে নাই। যাই হোক, এটা আমরা এখন ওখানে যাচ্ছি না। তবে এক্সেলারেশন থাকা ভালো, আপাতত এটাই মনে রাখবো। এক্সেলারেশন থাকলে খারাপ হয়ে গিয়েছে বাচ্চা এমন কোনো ওভাবে ডকুমেন্টেশন এখনো নাই, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে কি 30 উইকস এর পরে করবো। ইউজুয়ালি হচ্ছে আমরা 32 থেকে 34 উইকস এই টাইমটাতে করি। এর আগে কিন্তু সাধারণত হচ্ছে খুব একটা ইন্টারপ্রিটেশনটা ডেফিনিট ভালো আসে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসি, তাহলে এই যে এক্সেলারেশন আমরা পড়লাম ভালো, তার মানে ডিসিলারেশন খারাপ। তো ডিসিলারেশন কিন্তু আবার কয়েক রকম ধরন আছে। কি কি ধরন? ডিসিলারেশনের হচ্ছে কি 3টা টাইপস আছে। একটা হচ্ছে কি আমার আর্লি ডিসিলারেশন, ঠিক আছে, আর্লি ডিসিলারেশন। আরেকটা হলো ভ্যারিয়েবল ডিসিলারেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমার আরেকটাকে আমরা বলি হচ্ছে লেট ডিসিলারেশন। এখন হচ্ছে কোনটা কি এটা ছবি না দেখায় বললে আমরা আসলে বুঝতে পারবো না। তো এখন হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানতে চাচ্ছি এখন পর্যন্ত যা বললাম একটু ক্লিয়ার হলো কিনা। যদি এটুকু আপনারা মোটামুটি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি এখন আপনাদেরকে বেশ কিছু ছবি দেখাবো। ছবি দেখালে হচ্ছে এই জিনিসগুলো আপনাদের মাথায় চলে আসবে। মডারেটর যারা আছে একটু রিকোয়েস্ট করতেছি যে হচ্ছে গিয়ে একটু সবার কমেন্ট গুলা খেয়াল রাখতে, কারণ আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, 3-4 জন বলেছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, ভালো, খুবই ভালো, ক্লিয়ার হলে তো খুবই ভালো। তো এখন হচ্ছে কি আমি একটু কয়েকটা ছবিতে যাচ্ছি, একটু আমাকে 1টা মিনিট সময় দিতে হবে ছবিগুলো দেখানোর জন্য। হচ্ছে আমি একটু 1 মিনিট সময় যাচ্ছি। ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন পর্যন্ত যা বলেছে ওটা কি ঠিক আছে ম্যাডাম? এবার হচ্ছে কয়েকটা ছবি দেখাচ্ছে। আচ্ছা, এখানে আবার গ্যালারিতে আমার রাহিব বাবুকে দেখা যাচ্ছে, সরি কিছু মনে করবেন না। আচ্ছা, এই যে দেখি এই যে একটা ছবি, হ্যাঁ, এখানে হচ্ছে যে উপরে যেটা আছে, ঠিক আছে, উপরে যেটা আছে এটা হলো বাচ্চার অংশ, তাই তো, আর নিচেরটা হচ্ছে আমার মায়ের অংশ। তো এটা হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পেরেছি, তাই তো। আচ্ছা, এখন হচ্ছে আসি একটা জিনিস, সেটা হলো যে এখানে দেখেন উপরে হলো 160, 80, 100, তাই না, এরকম হচ্ছে অনেকগুলো নাম্বারিং করা আছে। এই যে নাম্বারিং করা আছে এগুলা কি? নাম্বারিং করাগুলাই হচ্ছে কি আমার হার্ট রেট, ঠিক আছে, ভিটাল হার্ট রেট গুলো। আচ্ছা, এখন দেখেন এই যে এটা কিন্তু হচ্ছে, এই যে আমি একটু মার্ক করলাম, এই দেখেন মোটামুটি বেজে থাকতেছে যে হার্ট রেটটা 120-এর দিকে, তাই না। সো 120 আর উপরের দাগটা হলো 40, সো 120 আর 40-র মাঝে হলো 130। সো এখানে বেসলাইন হার্ট রেট হচ্ছে 120। সো উঠানামা করলো, বাট হচ্ছে বেসলাইন যেটা সেটাই হচ্ছে আমরা ধরবো 120 বিটস পার মিনিট। আর এই যে উঠানামা করতেছে তার মানে বিট টু বিট ভ্যারিয়েবিলিটি খুবই ভালো আছে। আর নিচে হচ্ছে যেটা
এই যে নিচে হচ্ছে যে অংশটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে কি আমার ইউট্রাইন অংশ, ঠিক আছে? তো ইউট্রাসের হচ্ছে এখানে ইউট্রাসের হচ্ছে কি হার্টের কন্ট্রাকশনটা দেখাচ্ছে। এখানে একটা কথা বলি, এই যে হচ্ছে এখানেও কিন্তু বেশ অনেকগুলো মার্কিং করা আছে। তো মনে রাখবো আমরা যে মানে যদি খুব ভালো রকম ইউট্রাইন কন্ট্রাকশন হয় তাহলে অন্তত 50 মিলিমিটার মার্কারির উপরে কিন্তু উঠতে হবে। এখানে দেখি সবগুলো হলো 40 নিচে, তার মানে এটা হচ্ছে আসলে লেবারের পেইন না, অত ভয়ের কিছু নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা জানি যে আমাদের ফিজিওলজিক্যালি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, ঠিক আছে? এবার হচ্ছে দেখি আরেকটা ছবি, এই যে এখানেও সুন্দর বোঝা যাচ্ছে। নিচেরটা হচ্ছে কি আমার মায়ের ইউট্রাইন কন্ট্রাকশন, উপরেরটা হলো বিট টু বিট ভ্যারিয়েবিলিটিও ভালো আছে, এবং হচ্ছে সুন্দরভাবে বেসলাইন হার্ট রেটটা আমরা ভালোই দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখি নিচে হলো ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, তাই না? আর উপরে যেটা দেখা যাচ্ছে, দেখেন একদমই কোনো ভ্যারিয়েশন নাই, একদম মনে হচ্ছে কাইন্ড অলমোস্ট ফ্ল্যাট। এটাই হচ্ছে ভ্যারিয়েবিলিটি রিডিউসড, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে উপরে হলো মায়ের ফান্ডাসের এখানে বসিয়েছে, ওটাকে আমরা বলতেছি ইউট্রাইন টকোমিটার, যেটা দিয়ে আমরা প্রেসার দেখতে পাচ্ছি ইউট্রাসের। আর নিচেরটা হচ্ছে কি আমরা এখানে ফিটাল হার্ট রেটটা হচ্ছে ট্রেস করছি। আচ্ছা, এবার হচ্ছে আসি এই যে এখানে হলো সিটিজি মেশিন। আচ্ছা, এবার হচ্ছে আমি আরো বেশ কিছু জিনিস দেখাবো, যেমন হচ্ছে আসেন এই যে এটা, এই যে দেখেন এখানে অ্যারো দেয়া আছে, অ্যারো দেয়া গুলা হচ্ছে আমরা বুঝতে পারতেছি এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিলারেশন, ঠিক আছে? এগুলা হচ্ছে ডিসিলারেশন, বিটস গুলা হচ্ছে ধাপ করে নিচে ফল করতেছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস দেখি, এইখানে দেখেন এটা হলো একদম পুরো ইউ ওয়েভের মতো খুব সুন্দর ভাবে হচ্ছে এভাবে যাচ্ছে, ঠিক আছে? ভ্যারিয়েবিলিটিও ভালো, বেসলাইন হার্ট রেটও ভালো, কিন্তু দেখেন ভ্যারিয়েবিলিটি হচ্ছে কি কন্টিনিউয়াস একই রকম থাকতেছে। এটা দেখতে কি কেমন হচ্ছে চেইনের মতো লাগতেছে না? এটাকে আমরা বলতেছি সাইনোসয়েডাল প্যাটার্ন, ঠিক আছে? এটাও কিন্তু নর্মাল না, এটা হচ্ছে একটা মোটামুটি হচ্ছে পচা সিটিজি। কেন পচা এটা আমরা পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাকে বলেন এটুক পর্যন্ত যা দেখালাম এটা হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা? রাফা, জি বাবা ম্যাডাম। আমাকে, হ্যাঁ শুনতে পাচ্ছ? তোমাকে দেখা যাচ্ছে না তো কিছু স্ক্রিনে, এটা কি আমার ও, ইসে? দেখা যাচ্ছে না ম্যাডাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, সবাই কি পাচ্ছে? মানে তাহলে হচ্ছে ম্যাডাম আমি একবার দেখতেছি। দেখো তো, সবাই কি পারছে দেখতে? ম্যাডাম এখন দেখতে পাবে। ম্যাডাম আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, এইটুক পর্যন্ত আমি যা যা বলেছি ম্যাডাম আপনি হচ্ছে যদি এখন একটু বলতেন তাহলে সবার জন্য বুঝতে একটু ইজি হতো নর্মাল সিটিজি সম্পর্কে। ম্যাডাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? ম্যাডাম শুনতে পাচ্ছি ম্যাডাম, আমরা হ্যাঁ, এখন বললাম পর্যন্ত যে, যা বললাম আপনি এইটুক যদি হচ্ছে একটু রিভিউ করতেন খুব ভালো হতো। আচ্ছা, যাই হোক, তুমি যেটা বলেছো একদমই ঠিক বলেছো, কারেক্ট এভরিথিং।
তুমি বলেছো there's two parts in a cardiac CTG. That is one হচ্ছে fetal portion আর হচ্ছে maternal portion. Maternal portion মানে uterine contraction অথবা টোন বোঝার জন্য যেটা নিচের দিকে থাকে, আর উপরের দিকে যেটা থাকে সেটা হলো fetal portion. মেইনলি আমরা fetal heart rate গুলো ট্রেসিং এবং বিভিন্ন প্যাটার্ন অফ এর কি বলে কি ওকে ধরন, দ্যাট ইজ হচ্ছে ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এগুলো দেখে ভেরিয়েশনস, ভেরিয়াবিলিটি, অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন, এগুলো দেখে আমরা ফিটাল ওয়েলবিং অথবা ফিটাল অ্যাসফেক্সিয়া এই জিনিসগুলো আমরা বুঝে থাকি। অ্যাকচুয়ালি হচ্ছে যে সিটিজি তো ইজ এ পার্ট অফ বায়োফিজিক্যাল প্রোফাইল, তাই না? বায়োফিজিক্যাল প্রোফাইলটা আমরা মেইনলি আল্ট্রাসোনোগ্রাফিতে দেখি, বিভিন্ন প্যারামিটার্স গুলো মিলিয়ে প্রতিটার স্কোর থাকে 2, তার সঙ্গে সিটিজিও একটা মানে এডিশনাল মার্ক অ্যাড করে, যেমন রিঅ্যাক্টিভ সিটিজি হলে আমরা এটা 2 দেই আর নন রিঅ্যাক্টিভ সিটিজি হলে 0 দিই, ঠিক আছে? তো হচ্ছে যে সিটিজি ইজ এ পার্ট টু মেজার দা ফিটাল ওয়েলবিং। বাস, ঠিক আছে। এর মধ্যে কতগুলো তুমি অনেকগুলো বলছো, মানে টাইপস বলছো, সেগুলো বললা, তারপরে সাইনোসাইডাল প্যাটার্ন গুলো বললা, কিন্তু আমি কিছু কিছু জিনিস দেখতে পাই নাই, এই জন্য বললাম যে রাফা দেখতে পাচ্ছি না, এখনো কিন্তু দেখতে পাচ্ছি না, এখনো তোমার স্ক্রিনে বোধহয় একটা পিকচার দেখা যাচ্ছে, তাই না? ম্যাডাম এখন আপনি বলছেন তো তাই আমরা স্ক্রিন বন্ধ করে রেখেছি, যেগুলা হচ্ছে যে আচ্ছা দেখা যায়নি আমি লাস্টে আবার দেখাচ্ছি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, না কোনো প্রবলেম নেই, আমাকে দেখানোর জন্য রিপিট করার দরকার নেই, তুমি সাইনোসাইডাল প্যাটার্ন যেটা ওখান থেকে শুরু করো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আমি এক কাজ করি, আমার গ্যালারিতে না গিয়ে একদম গুগল থেকে সরাসরি দেখাচ্ছি, তাহলে যেটা হবে আপনারা যারা হচ্ছেন আরো দেখতে চান, যেহেতু ওয়ার্কশপটার পরে একটা কুইজ হবে, তখন আপনাদের এগুলা খুঁজে খুঁজে বের করতে হবে, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা গুগলে হচ্ছে খুঁজে বের করব। তো আমি একবারে ডিরেক্টলি গুগলেই ওয়েবসাইটে সার্চ করে দেখাচ্ছি। আচ্ছা এই যে হচ্ছে আমরা ম্যাডাম বললেন যে সাইনোসয়েডাল প্যাটার্নটা থেকে আগে বলতে, তো এখানে হচ্ছে আরো বেশ কিছু ছবি আছে, আমি একটু দেখাই। যেমন হচ্ছে গিয়ে এই যে এটা হলো একটা রিডিউসড ভ্যারিয়েবিলিটি, আমরা দেখতেই পাচ্ছি যে উপরে হচ্ছে কোনো ভ্যারিয়েশনই নাই, একদম এই যে সবুজ রঙের ছবিটা, উপরে হচ্ছে অলমোস্ট ফ্ল্যাট লাইন। সো এটা হচ্ছে আমরা বলছি এটা ভ্যারিয়েবিলিটি একদমই রিডিউসড। আর নিচে হচ্ছে ইউটেরাসের যে কন্ট্রাকশন সেটাও কিন্তু অলমোস্ট ফ্ল্যাট, মাঝখানে হচ্ছে একটা জাস্ট একটা এক্সিলারেশনের মতো আছে, এটা নর্মাল। এটা হচ্ছে নর্মাল যে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন আমাদের হয়, ওটাই হচ্ছে এরকম ভাবে শো করে। আচ্ছা এবার হচ্ছে আসি, এই যে এটা হলো আরেকটা সিটিজি। আচ্ছা এখানে হচ্ছে একটা বইয়ের নাম দেখা যাচ্ছে, দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিটিজি চ্যাপ্টার 4 হ্যান্ডবুক অফ সিটিজি ইন্টারপ্রিটেশন। এটা হচ্ছে আসলে ফ্রিতে পাওয়া যায় না, আমি দেখেছি অনলাইনে কিনতে হয়, আমি এখনো কিনি নাই। বাট বইটাতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো ভালো সিটিজি আছে। তো যদি হচ্ছে আমরা নিজেরা কেউ শিখতে চাই, তাহলে এই বইটার হচ্ছে আমরা হেল্প নিতে পারি। আচ্ছা তো এখানে দেখি উপরের লাইনটা কিন্তু হচ্ছে একদমই এটা হচ্ছে অবশ্য না, এটা উল্টা দিকে দেখাচ্ছে ছবিটা, এটা আমি বাদ দিলাম। আচ্ছা এইবার হচ্ছে যে এই ছবিটা একটু দেখি, এখানে হচ্ছে দেখি নিচে ইউটেরাসের কন্ট্রাকশনটা, তাই না, অনেক বেশি, আর উপরে হচ্ছে তেমন কোনো ভ্যারিয়েবিলিটি নাই। এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল সিটিজি, মানে এখানে হচ্ছে ভ্যারিয়েবিলিটি একদমই হচ্ছে অ্যাবসেন্ট বলা যায়। মাঝখান দিয়ে একটা যে দেখা যাচ্ছে এই যে এখানে একটা ঠিক মাঝ বরাবর একটা ডিসিলারেশনের মতো আছে। আর ইউটেরাসে হচ্ছে এই যে প্রত্যেক 10 মিনিটে আমরা জানি নর্মালি 10 মিনিটে 3টা কন্ট্রাকশন আসলে এটা হলো স্বাভাবিক। যদি 10 মিনিটে 6টা বা তার চেয়ে বেশি কন্ট্রাকশন আসে, তখন সেটাকে আমরা বলি হাইপার স্টিমুলেশন। এখানে কিন্তু অনেক কন্ট্রাকশন, এটা হাইপার স্টিমুলেশনের একটা সিটিজি, এবং হাইপার স্টিমুলেশনের সাথে সাথে ওখানে বাচ্চাটাও কিন্তু খারাপ হচ্ছে। সো এটা হচ্ছে এই সিটিজিটা কিন্তু একটা ইন্ট্রাপার্টাম সিটিজি, লেবারে করা হয়েছে, এটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে এখানে। আচ্ছা এবার হচ্ছে দেখি আরেকটা সিটিজি, এইখানে হচ্ছে গিয়ে ইউট্রাইন কন্ট্রাকশন কিন্তু খুব একটা বেশি না, কিন্তু উপরের ছবিটা দেখি বাচ্চার অবস্থা কি, ধাপ ধাপ করে অনেকগুলা ডিসিলারেশন, তার মানে বাচ্চাটা কিন্তু এখানে যথেষ্ট খারাপ, এটাও একটা প্যাথোলজিক্যাল সিটিজি। আচ্ছা এবার হচ্ছে আরেকটা ছবি দেখি, এখানে হচ্ছে নিচে ইউট্রাইন কন্ট্রাকশনটা হচ্ছে খুব বেশি না, একই রকম,
উপরে হচ্ছে দেখি সিটিজিটা হচ্ছে সুন্দরভাবে যাচ্ছিল হঠাৎ করে ধাপ করে ফল করলো, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আসলে এটা এখানে যেটা হয়েছে ওনাদের মেশিনটা ছুটে গেছে। তো একটা জিনিস হচ্ছে জাস্ট সিটিজি পেপার দেখেই হচ্ছে আমরা মিস ইন্টারপ্রেট যেন না করি, অনেক সময় হচ্ছে মেশিনারি ডিফেক্টও কিন্তু থাকে। আচ্ছা এবার হচ্ছে দেখি এটা আরেকটা সিটিজি, নিচে কন্ট্রাকশন গুলা হচ্ছে অনেক উপরে উপরে উঠেছে তাই না, আর উপরে হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েবিলিটি একদমই রিডিউস ছিল, তারপরে একটা পর্যায়ে ধাপ করে হচ্ছে ফল করলো, মানে এটা একটা ডিসিলারেশন। এবং ঠিক নিচের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে হচ্ছে গিয়ে যখনই ডিসিলারেশনটা হয়েছে ঠিক ওই বরাবর হচ্ছে কিন্তু একটা কন্ট্রাকশন ছিল। তা আমরা জানি যে একটু ফিটাল, এই যে এখানে হচ্ছে এটা হলো এনএইচএস এর হচ্ছে মানে ইংল্যান্ডের হচ্ছে একটা সুন্দর গাইডেন্স আছে, এখানে অনেক সুন্দর করে দেয়া সামারি করা আছে এখানে। এই যে যখন হচ্ছে মাও টেনশনে থাকে তখনও কিন্তু হচ্ছে গিয়ে সিটিজি একটু উল্টাপাল্টা আসতে পারে, আর এছাড়া হাইপক্সিক থাকলে তো আসবেই। তো এইখানে হচ্ছে গিয়ে এই যে একটা হচ্ছে কি যেন ফোন দিচ্ছে আবার এখন। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে একটা ইন্টারপ্রিটেশন দেয়া আছে সিটিজির। আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে নাইস গাইডলাইন, এটা নাইস গাইডলাইন। এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে সিটিজি ইন্টারপ্রিটেশন দেয়া আছে। এটা হচ্ছে আমি একটু দেখাই, হয়তো একটু ক্লিয়ার কম আসতে পারে। আর এটা হলো নাইস গাইডলাইনটাই হচ্ছে ফিগো হচ্ছে ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো দেখেন এই যে এখানে বেসলাইন হার্ট রেট 110 থেকে 160 হলে এটা হচ্ছে নরমাল, ভ্যারিয়েবিলিটি 5 থেকে 25, কোনো ডিসিলারেশন থাকা যাবে না, থাকলেও হচ্ছে ছোট ডিসিলারেশন থাকতে পারে, এটা আমরা একটু পরে বলতেছি, বাট রিপিটেড কোনো ডিসিলারেশন থাকা যাবে না। আর এক্সিলারেশন যদি হচ্ছে একটা বা দুটা থাকে খুবই ভালো, এক্সিলারেশন থাকাকে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা হেলদি আছে, এটাই সাধারণত আমরা চিন্তা করি। স্পেশালি হচ্ছে যদি লেবারে থাকে, এক্সিলারেশন থাকলে আমরা বুঝবো যে বাচ্চার আল্লাহর রহমতে কোনো অ্যাসিডোসিস নাই। এবার হচ্ছে আসি তাহলে চারটা জিনিস দেখে আমরা বললাম নরমাল সিটিজি বা রিঅ্যাক্টিভ সিটিজি কোনটা। এবার আসি সাসপিশিয়াস কোনটা, মানে আমরা সন্দেহ করব বুঝি খারাপ। যদি হচ্ছে এই প্যারামিটারস গুলোর মধ্যে অন্তত একটা যদি হচ্ছে গিয়ে খারাপ থাকে তখন আমরা ওটাকে সাসপিশিয়াস সিটিজি বলবো। আর কখন আমি প্যাথোলজিক্যাল সিটিজি বলবো, যখন হচ্ছে গিয়ে আমরা দেখবো হার্ট রেট হলো বেসলাইন ফিটাল হার্ট রেট 180-র বেশি বা 100-র কম। এখানে একটা কথা আছে, 110 থেকে 160 আমরা নর্মাল ধরলাম, তাহলে কেন 180-র বেশি আর এখানে 100-র কম ধরলাম? বিকজ হচ্ছে গিয়ে 160-এর পরে 180 পর্যন্ত আমরা তাও একটু ওয়েট করতে পারবো, কিন্তু 180-র বেশি হলে এটাকে আমরা কোনোভাবেই ওয়েট করতে পারবো না, তখন এটাকে ডেফিনিট প্যাথোলজি বলবো। এরপরে ভ্যারিয়েবিলিটি যদি 5-এর কম থাকে রিডিউসড, 25-এর বেশি থাকলে সেটাকে আমরা বলি সলটেটরি প্যাটার্ন, ঠিক আছে। আর যদি 30 মিনিটের বেশি হচ্ছে সলটেটরি প্যাটার্নটা পাওয়া যায় তাহলে সেটাকে কিন্তু আমরা সাইনোসয়েডাল বলছি। যাই হোক অত দরকার নেই, জাস্ট মনে রাখি কম হলে রিডিউসড, 25-এর বেশি হলে সলটেটরি, আর হচ্ছে সাইনোসয়েডাল বলে আরেকটা আছে, এটা আমরা একটু পরে ছবি দেখাচ্ছি। আচ্ছা, আর ডিসিলারেশনের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা দেখি বারে বারে ডিসিলারেশন আসতেছে, এবং হচ্ছে ডিসিলারেশনটা হচ্ছে গিয়ে আমরা একটু পরে ছবি দেখাবো যে ডিসিলারেশনের 3টা ধরন আছে, ছবিগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হব। তো মোট কথা ডিসিলারেশন থাকাই খারাপ, ঠিক আছে, আর এক্সিলারেশন থাকা হচ্ছে ভালো। এখন হচ্ছে এখানে ম্যানেজমেন্টের অ্যাকশনের কথা বলা আছে। সিটি যদি নর্মাল থাকে তাহলে আমাদের কিছুই করার দরকার নাই, আমরা নর্মালি প্রোগ্রেস করব। যদি সিটি সাসপিশিয়াস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লোজ অবজারভেশন করব, প্রয়োজনে আবার রিপিট করব, এবং হচ্ছে গিয়ে যদি কোনো কজ আইডেন্টিফাই করা যায় সেটা রেকটিফাই করব। আর প্যাথোলজিক্যাল সিটিজি হলে আমরা বুঝবো যে বাচ্চা হাইপক্সিয়াতে আছে বা অ্যাসিডোসিস হচ্ছে, তখন কিন্তু আমাকে অবশ্যই হচ্ছে ডেলিভারিটা দ্রুত করার জন্য একটা কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তখন এটা আমরা একটু আগে বললাম যে সিটিজি হচ্ছে একটা আমাদের স্ক্রিনিং প্রসিডিওর, কনফার্ম হওয়ার জন্য কিন্তু আমরা আবার বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি। আচ্ছা, এই এখানে হচ্ছে দেখি যে এটা হচ্ছে ইউট্রাইন হাইপার স্টিমুলেশন, ঠিক আছে, এরকম দেখাচ্ছে হাইপার স্টিমুলেশনের সময় বাচ্চাটা কিন্তু এই যে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আসি, এখানে হচ্ছে একটা আমাদের ফ্লো চার্ট করে বলা আছে, এগুলা হচ্ছে যখন আমরা আজকে তো বেসিক শিখতেছি কিভাবে ম্যানেজ করব, এটার জন্য আমাদের আজকে বললে একটু বেশি হয়ে যাবে, আজকে হচ্ছে এখানে আমরা বলবো না। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে আমরা এবার ডিসিলারেশনে চলে যাব, যেটা কিনা হচ্ছে আসলে কয়েকটা ছবি দেখলে একদম ক্লিয়ার হবে। আচ্ছা, আমি একদম এই যে টাইপস অফ ডিসিলারেশন দিয়ে হচ্ছে সার্চ দিলাম। এই যে এটা আরেকটা ওয়েবসাইট অসমোসিস, এটা খুবই ভালো, এখানে হচ্ছে ফিজিওলজি,
তারপর বায়োকেমিস্ট্রি, এগুলার উপরে খুব সুন্দর করে হচ্ছে অনেক ভিডিও আছে, অনেক হচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোট শর্ট নোটের মতো আছে, এগুলা পড়লে খুব ক্লিয়ার কনসেপশন হয়। এই যে এখানে একটা খুব সুন্দর ছবি আছে, এটা দেখলে অনেক কিছু আমরা একসাথে হচ্ছে বুঝে যাব। আচ্ছা, যেমন হচ্ছে কি দেখি, সিটিজি ডিসিলারেশন মানে যে নিচের দিকে পড়বে, তাই তো? দেখেন এখানে ক্লাসিফিকেশন বলা আছে, সিটিজি হলো আর্লি ডিসিলারেশন, মানে লেট ডিসিলারেশন আর ভ্যারিয়েবল ডিসিলারেশন, এই 3 রকম কিন্তু হয়। ঠিক আছে, তার মধ্যে ভ্যারিয়েবল ডিসিলারেশনটা হচ্ছে আমরা খুবই কমনলি পাই। এবার হচ্ছে নিচে ছবিটাতে দেখি, যেটা হচ্ছে উপরে পেস্ট কালার, এটা হলো লেট ডিসিলারেশন, যেটা বেগুনি কালার মাঝখানে এটা ভ্যারিয়েবল ডিসিলারেশন, আর নিচে যেটা সবুজ রঙের এটা হলো আর্লি ডিসিলারেশন, আর নিচে যেটা লাল রং দেখাচ্ছে এটা হলো ইউটেরাইন কন্ট্রাকশন। এবার হচ্ছে আমরা একটু তাকাই, এই যে হচ্ছে ডট 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 করে কতগুলো লাইন টানা আছে, ঠিক আছে? সো প্রথম যে কন্ট্রাকশনটা, ফার্স্ট যে পিকটা দেখি, ওই বরাবর হচ্ছে ডিসিলারেশনটা কিভাবে কোইন্সিড করে, যেটা সবুজ রঙের আর্লি ডিসিলারেশন, সেটা দেখাচ্ছে কি কন্ট্রাকশন যখন পিক কন্ট্রাকশনে গেল, ঠিক তখন হচ্ছে গিয়ে আর্লি ডিসিলারেশনটা হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ পিক কন্ট্রাকশনের সাথে আর্লি ডিসিলারেশনের একটা সম্পর্ক আছে। আচ্ছা, ভ্যারিয়েবল ডিসিলারেশনের কিন্তু পিক কন্ট্রাকশনের সাথে সম্পর্ক নাই, লেটটা হচ্ছে পরেও আছে। এবার হচ্ছে আমি একটু ছবি এঁকে আমার মতো করে বোঝাবো, তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। আচ্ছা, মনে করি হচ্ছে এইটা হচ্ছে কি আমার নিচে ইউটেরাইন কন্ট্রাকশন, ঠিক আছে? এই যে এরকম এরকম হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন আছে। আচ্ছা, এবার হচ্ছে একইভাবে উপরে হচ্ছে আমি দেখি ফিটাল হার্ট রেট, এই যে সুন্দরভাবে এইভাবে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কন্ট্রাকশনের সময় যদি আমি দেখি হার্ট রেট এরকম পিক করে গেছে, তাহলে এটাকে আমি বলবো একটা খুবই ভালো সাইন। কেন? বিকজ কন্ট্রাকশনের টাইমে বাচ্চা খুব জাম্প মারে, তার মানে তার কষ্ট হচ্ছে না, বাচ্চা খুবই ভালো আছে। এবার হচ্ছে মনে করি এই হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন, ঠিক আছে? একই সাথে উপরে হচ্ছে গিয়ে বাচ্চা ঠিক আছে, বাট এই এই হলো একটা কন্ট্রাকশন শুরু হচ্ছে, এটা হলো কন্ট্রাকশন পিকে যাচ্ছে, তারপর আবার কন্ট্রাকশনটা নেমে যাচ্ছে, এই তো ব্যাপারটা। সো যখন কন্ট্রাকশন পিকে থাকে তখন হচ্ছে বাচ্চার বেশি কষ্ট হওয়ার কথা যদি বাচ্চাটা কম্প্রোমাইজড হয়। সো এখন হচ্ছে যদি আপনি দেখেন যে জাস্ট পিক কন্ট্রাকশনের সময় ডিসিলারেশন হয়, বাকি সময় ভালো, কোনো অসুবিধা নেই, তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো আর্লি ডিসিলারেশন। এটা হয় সাধারণত হেড কম্প্রেশন বা কর্ড কম্প্রেশনের জন্য। আমরা জানি এই হচ্ছে ইউটেরাস, তাই তো? এই হলো, এখানে হলো বাবু আছে, তো বাচ্চাটা কর্ড থাকে, প্রত্যেকটা কন্ট্রাকশনে হচ্ছে ইউটেরাস চাপ খায়, তো চাপ খাওয়ার সময় হচ্ছে তখন পিক অফ দা কন্ট্রাকশনে হয়তো এমন হতে পারে যে হচ্ছে কর্ডটা কম্প্রেসড হলো, কিংবা হচ্ছে বাচ্চার মাথাটা হলো কম্প্রেসড হলো, তো হেড কম্প্রেশন কর্ড কম্প্রেশন এরকম আর্লি ডিসিলারেশন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা জাস্ট পিকে গেলে হয়, যখন আবার কন্ট্রাকশনটা চলে যায় তখন কিন্তু সিটিজিটা ভালো হয়ে যাচ্ছে, এটা হলো আর্লি ডিসিলারেশন। এবার হচ্ছে আসে আমরা পড়বো লেট ডিসিলারেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস একটু দেখি, সেটা হলো ইউটেরাইন কন্ট্রাকশন হাইটে পিকে গেলে কেন বাচ্চা এমন হচ্ছে, এটা একটু জাস্ট আগে একটু ব্যাকগ্রাউন্ড করে নেই। একটা কন্ট্রাকশন মানে ইউটেরাসের ভিতরে বাচ্চাটা চাপা খাচ্ছে, এটা একটা অবশ্যই বাচ্চার জন্য একটা কষ্টকর ব্যাপার, ঠিক আছে? কিন্তু যেই বাচ্চাটা হেলদি থাকবে সে হচ্ছে এই স্ট্রেসটা নিতে পারবে, কোনো অসুবিধা নাই। বাট যেই বাচ্চাটা কম্প্রোমাইজ থাকবে সেই বাচ্চাটাই হচ্ছে গিয়ে দেখা যায় এরকম একটা অসুবিধাতে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার হচ্ছে আসি তাহলে ভ্যারিয়েবল আর লেট ডিসিলারেশন কি। আচ্ছা, এই হলো ইউটেরাইন কন্ট্রাকশন। আচ্ছা, ইউটেরাইন কন্ট্রাকশন যখন হচ্ছে আমি দেখবো যে এই কন্ট্রাকশনটা চলে গেছে, কন্ট্রাকশন পাস হয়ে গেলে ফিটাল বিট নর্মাল হয়ে যাওয়ার কথা, বাট দেখা গেল কন্ট্রাকশন পাস হয়ে গেছে, বাট পাস হয়ে যাওয়ার পরে হচ্ছে কি ডিসিলারেশন, মানে কন্ট্রাকশন চলে যাওয়ার পরও ডিসিলারেশন মোটেও হচ্ছে ভালো হচ্ছে না, বরং কন্ট্রাকশন চলে যাওয়ার পরই হচ্ছে ডিসিলারেশনটা আসতেছে, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা বলতেছি লেট ডিসিলারেশন। এটা কিন্তু সবচেয়ে খারাপ। কেন? বিকজ কন্ট্রাকশন চলে গেলে আমরা ধরে নিতে পারি যে বাচ্চাটা কষ্ট চলে গেল, বাচ্চাও আরাম পেলো, কিন্তু এই বাচ্চাটা এতই কম্প্রোমাইজ যে কন্ট্রাকশন সাবসাইড হয়ে যাওয়ার পরও হচ্ছে বাচ্চা স্টিল হলো খারাপ আছে, এটাকে আমরা বলতেছি লেট ডিসিলারেশন। লেট ডিসিলারেশন হচ্ছে সবচেয়ে খারাপ। আচ্ছা, এবার হচ্ছে আসি আমরা আরেকটা পড়বো, যেটা হলো ভ্যারিয়েবল ডিসিলারেশন। ভ্যারিয়েবল নামেই বোঝা যাচ্ছে একটা ভ্যারিয়েশন, ওর কোনো বাপ মা নাই, মানে ওর কোনো ঠিক ঠিকানা নাই, ও কন্ট্রাকশনের সঙ্গে কোনো রকম ওর সম্পর্ক নাই, ও ইচ্ছা করলে নামলো, ইচ্ছা করলে উঠলো, এরকম। এটাকে আমরা বলি ভ্যারিয়েবল ডিসিলারেশন, অর্থাৎ ও যে কেন ডিসিলারেশন হচ্ছে এটা ও নিজেও জানে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমরা সবচেয়ে কমনলি পাই। তো এখন হচ্ছে খেয়াল করেন, ভ্যারিয়েবল ডিসিলারেশন হচ্ছে ইচ্ছা মতো নামে উঠে, তো এক একটা এক এক রকম হবে, শেপও এক এক রকম হবে, ওদের হচ্ছে আসলে ডিউরেশনও এক এক রকম হবে, এটা ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? কিন্তু যেটা লেট ডিসিলারেশন, এটা তো আমরা বললাম সবচেয়ে খারাপ, ঠিক আছে?
এইটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে যখন এটা একবার অ্যাপিয়ার করবে, যদি আমি ইমিডিয়েটলি হচ্ছে ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আরো খারাপ হবে। ঠিক আছে? আর আর্লি ডিসিলারেশনটা হলো আমি একটু সাবধান হব যে কেন বারে বারে কর্ড কম্প্রেশন হচ্ছে বা বাচ্চার মাথায় কেন চাপ খাচ্ছে, এটা হচ্ছে জাস্ট একটু বোঝার জন্য। আদারওয়াইজ হচ্ছে অত অসুবিধা নাই। আচ্ছা, এখন তাহলে হচ্ছে একটা জিনিস আমরা তাহলে মোটামুটি এইটুকু তো বুঝতে পারলাম যে লেট ডিসিলারেশন হলে হচ্ছে আমরা আসলে টেনশন করব, আর্লি ডিসিলারেশন হলে অবজার্ভ করব, ভ্যারিয়েবল ডিসিলারেশন হলেও কিন্তু আমরা অবজার্ভ করব। আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস একটু দেখি। আচ্ছা, যখন হচ্ছে এই যে কন্ট্রাকশন, তাই না? আচ্ছা, ঠিক একই সাথে হচ্ছে গিয়ে ডিসিলারেশন, এরকম যদি হয় এটাকে হচ্ছে আমরা বলবো এটা হলো আর্লি ডিসিলারেশন। ঠিক আছে? এখন দেখেন এটা দেখতে কিরকম, ভি ভি এর মতো না? তাই এটাকে হচ্ছে আমরা বলি ভি ডিপ ডিসিলারেশন। ঠিক আছে? দেখেন একদম ভি এর মতো। অথবা এটাকে আরেকটা বলা হয় টাইপ 1 ডিসিলারেশন। এটা হয় হচ্ছে হেড কম্প্রেশনের জন্য। ঠিক আছে? মেইনলি। আচ্ছা, এবার হচ্ছে আসি, আমরা দেখবো লেট ডিসিলারেশন। এই হলো কন্ট্রাকশন, কিন্তু কন্ট্রাকশনের সাথে ডিসিলারেশন না, পরে গিয়ে ডিসিলারেশন হচ্ছে, এটাকে আমরা বলতেছি লেট ডিসিলারেশন। এটা কেন হয়? আচ্ছা, এখানে দেখেন এটা দেখতে কিন্তু একটু এরকম না, ইউ এর মতো না, তো এটাকে আমরা বলি ইউ ডিপ ডিসিলারেশন বা টাইপ 2 ডিসিলারেশন। ঠিক আছে? এটা খারাপ। এটা থাকা মানে ডেফিনিট ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর যেটা ভ্যারিয়েবল ডিসিলারেশন, ওখানে কেমন হবে? কন্ট্রাকশনটা হচ্ছে কি, এই হলো আবার কন্ট্রাকশন। ঠিক আছে? এই হলো কন্ট্রাকশন, কিন্তু এই যে ফিটাল হার্ট রেটটা কোন রকম ঠিক ঠিকানা নাই, ইচ্ছা মতো সে নামতেছে, এটা হলো ভ্যারিয়েবল ডিসিলারেশন। যেটা ভ্যারিয়েবল ডিসিলারেশন, ওটার মেইন কারণ হচ্ছে আম্বিলিকার কর্ডের কম্প্রেশন। তো এটা নিয়েও অত টেনশনের কিছু নাই। তবে শুধু যদি কন্টিনিউয়াস হচ্ছে কর্ড কম্প্রেশন হয়, তাহলে কিন্তু বাচ্চা মিকোনিয়াম পাস করে দিতে পারে। এখন হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে একটু জাস্ট এখন গ্রসলি একটু বলে দিচ্ছি, যে বায়োফিজিক্যাল প্রোফাইল বা একটা মানে বাচ্চা হলে হাইপক্সিয়া হওয়ার প্যাথোলজি, এটা অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। আমি জাস্ট হচ্ছে একদমই গ্রস কয়েকটা কথা বলি, পরে যদি কখনো কেউ মনে করি আমরা যে আরো নিতে চাই তখন আরো ডিটেইলে বলবো। হাইপক্সিয়া মানে কি? আচ্ছা, একটুখানি চিন্তা করি, মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি, তাই তো? বাচ্চা হচ্ছে অক্সিজেন ছাড়া কিন্তু ভালো থাকতে পারে না। অক্সিজেনের প্রেজেন্সে সে সব রকম মেটাবলিজম সবকিছু হচ্ছে, সব ধরনের অ্যাক্টিভিটি কন্টিনিউ করে। যদি হচ্ছে, এবং বাচ্চা এবং মায়ের সম্পর্ক কি দিয়ে? আমরা জানি প্লাসেন্টা দিয়ে। সো প্লাসেন্টা যে ব্লাডটা থাকবে মা থেকে বাচ্চার মধ্যে, সে সুন্দরভাবে আসবে। তো যদি হচ্ছে কোনো কারণে সাপ্লাই ঠিকমতো না হয়, তাহলে কি হবে? অক্সিজেন ডিমান্ডটা থাকা সত্ত্বেও অক্সিজেনের সোর্সটা কমে যাচ্ছে, মানে অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে। তো অক্সিজেন কমে গেল তাই বলে কি বাচ্চার মেটাবলিজম বন্ধ থাকবে? থাকবে না। তো বাচ্চা তখন কি করবে? বাচ্চা অ্যানারোবিক ওয়েতে মেটাবলিজম স্টার্ট করবে, অর্থাৎ অ্যারোবিক না করে সে অ্যানারোবিক ওয়েতে করবে। তো অ্যানারোবিক মেটাবলিজম যখন হয়, অ্যানারোবিক মেটাবলিজমের থেকে কিন্তু হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এন্ড প্রোডাক্ট হিসেবে। আর গ্লাইকোলাইসিস যেটা মানে অক্সিজেনের প্রেজেন্সে যে মেটাবলিজম হয়, সেখানে কিন্তু হচ্ছে পাইরুভিক অ্যাসিড হয়, যেটা পরে হলো ক্রেবস সাইকেলে ঢুকে যায়। ঠিক আছে? বাচ্চাকালের পড়া। কিন্তু এখানে ল্যাকটিক অ্যাসিড হবে, সে কিন্তু হচ্ছে অ্যাকুমুলেট করবে। অ্যাকুমুলেট করতে করতে বাচ্চার শরীরে হচ্ছে অ্যাসিডোসিস হবে। এই যখন হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস মানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, বাচ্চাটা খারাপ হওয়া শুরু করলো, তখন হচ্ছে বাচ্চার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে বেশি বেশি কাজ করবে। এখন প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক, আমরা বাচ্চাকালের পড়া, যখন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন পাবে, তখন হচ্ছে ভেগাস নার্ভ যেটা স্টিমুলেট হলো, ভেগাস নার্ভ যখন স্টিমুলেট হবে, বাচ্চার অ্যানাল স্ফিংক্টারটা হচ্ছে লুজ হয়ে যাবে। ঠিক আছে? মোট কথা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য বাচ্চার অ্যানাল স্ফিংক্টার লুজ হয়ে যাবে, তখনই বাচ্চা মিকোনিয়ামটা পাস করে দিবে। সো মিকোনিয়াম পাস করা মানেই হচ্ছে বাচ্চার হচ্ছে অ্যাসিডোসিস হয়েছে বলেই হচ্ছে সে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে মেকোনিয়াম পাস করলো। তাহলে কি বুঝালাম? যদি হচ্ছে হাইপক্সিয়া হয়, একদম ফার্স্ট সাইনটা হলো নার্ভাস সিস্টেমের এই সিএনএস এর যে অ্যাক্টিভিটি গুলো কমবে। তাহলে যদি আমরা ইনিশিয়াল স্টেজে সিটিজি করে এটাকে ধরে ফেলতে পারি, এই খারাপ সিচুয়েশন পর্যন্ত আমাদের যেতে হবে না, তার আগে আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। সো এইটুকু পর্যন্ত হচ্ছে আজকে বললাম। আর অনেক কিছু বলার আছে, দেখানোর আছে, বাট আজকে আর বলবো না, সবাই একসাথে বেশি বললে সবাই পাগল হয়ে যাবে। আচ্ছা, এখন জাস্ট আমি একটু সাইনোসয়েডাল প্যাটার্নটা হচ্ছে একটু দেখাই দিই, কয়েকটা জিনিস হচ্ছে আমি একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে একটা হলো বাচ্চা যখন মায়ের যখন অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়, অথবা হচ্ছে বাচ্চার যদি কোনো হেমোরেজ হয়, ঠিক আছে, তখন হচ্ছে কি আমাদের একটা ইন্টারেস্টিং সিটিজি আছে, একটু দেখাই। সেটাই হলো, এটা হচ্ছে আমরা বুঝতে পারবো যখন মা লেবারে থাকে। এখানে আসে নাই। আচ্ছা, যাই হোক, মা যখন লেবারে থাকে, অনেক সময় থাকে না যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়ে গেল, কিংবা হচ্ছে অন্য কোনো কারণে ভাসা প্রিভিয়া থেকে হচ্ছে বাচ্চার ব্লিডিং হচ্ছে, তখন বাচ্চার ব্লিডিংটা হচ্ছে আমরা
কিভাবে হচ্ছে সিটিজি দেখে মোটামুটি একটু ধারণা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারবো সাইনোসয়েডাল প্যাটার্ন দেখে। ঠিক আছে? আচ্ছা, সাইনোসয়েডাল হচ্ছে কি আবার আছে সাইনোসয়েডাল আর সিউডো সাইনোসয়েডাল। এই যে দেখেন, এটা হচ্ছে প্লাসেন্টা অ্যাব্রপশনের ছবি, খুব সুন্দর আছে। এটা আরেকটা ওয়েবসাইট ব্লোম, এটা হচ্ছে ফিগো থেকে করা। এখানে এটা হচ্ছে অনেক ইনফরমেশন আপনি এখানে পাবেন, একদমই টোটালি ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো রকম খরচ করতেই হবে না, এবং অনেক অনেক ভালো ভালো গাইডলাইন অনেক কিছু এখানে আছে। আমি নিজে দেখার সময় পাই না, কিন্তু হচ্ছে এটা আমি জানি এটা খুবই ভালো, সেটা হচ্ছে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এই যে হচ্ছে দেখেন এই পাশে একটা ছবি, একটু ছোট করে আছে, জাস্ট একটু কষ্ট করে একটু দেখে ফেলেন, কারণ বড় করতে সময় লাগতেছে। সেটা হচ্ছে গিয়ে এই যে যেটা হলো উপরের ফিটাল হার্টটা দেখতে পাচ্ছেন, তো উপরের ছবিটা কেমন হচ্ছে ইউ এর মতো, খালি মনে হচ্ছে অ্যাজ ইফ একটা স্প্রিং এর মতো ওঠানামা করতেছে। এটাকে বলা হয় সাইনোসয়েডাল প্যাটার্ন। ঠিক আছে? ঠিক এই জিনিসটা যদি হচ্ছে এমন হতো, এবার হচ্ছে আমি একটু একে দেখাই। এই যে সাইনোসয়েডাল, তার মানে হচ্ছে কিরকম? সাইনোসয়েডাল মানে হচ্ছে যখন জিনিসটা স্প্রিং এর মতো হবে। ঠিক আছে? মানে হচ্ছে এরকম, এটাকে বলা হয় সাইনোসয়েডাল। আর একই জিনিস যদি এরকম এরকম হয়, সেটা হচ্ছে করাতের দাঁতের মতো লাগে না, এটাকে আমরা বলি স টুথ অ্যাপিয়ারেন্স। এটা হলো সিউডো সাইনোসয়েডাল। এটা নিয়ে আমরা টেনশন করব না, বাট এটা হলে আমরা টেনশন করব। এটা মানে বোঝায় যে বাচ্চার আসলে ইন্ট্রাইউট্রাইন হেমোরেজ হচ্ছে বাচ্চার বডি থেকে। এটা একটু জানলাম। আরেকটা জিনিস একটু জানি, ধরি আমরা কোন একটা ভিব্যাক ট্রায়াল দিচ্ছি, ভিব্যাক অর্থাৎ ভ্যাজিনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, এটা কন্টিনিউয়াস মনিটরিং করতে হয়। তা আমি দেখলাম ইউট্রাইন কন্ট্রাকশন ভালোই চলতেছে, তো পিক অফ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন হঠাৎ করে দেখা গেল বাচ্চার হচ্ছে হার্টবিট রিডিউস করতে করতে হঠাৎ করে এইভাবে ধাপ করে ফল করলো, এটা মানে বোঝাবে যে ইউট্রাইন রাপচার হয়ে গেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আবারও বললাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, এই টাইপের জিনিস হচ্ছে আমরা পরীক্ষায় দিব। এখন দেখাচ্ছি না সিটিজি, কিন্তু বুদ্ধি করে ইন্টারপ্রেট করতে হবে। সো এখন আসলে এগুলো যত বেশি দেখবো তত বেশি শিখবো, এরকমই বিষয়টা। আমার বকর বকর এখানেই শেষ হলো। এবার হচ্ছে আমি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মালিহা রশিদ ম্যাডামের কাছে রেফার করে দিচ্ছি। ম্যাডাম, এবার আপনি সবকিছু বলেন। আর হচ্ছে সময় নিয়ে আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, thank you, Dr. Rafa, for your beautiful presentation. I think everybody can understand the lecture. তো হচ্ছে যে আমার মনে হয় যে আমার আর বিশেষ কিছু বলার নাই। কেউ যদি কোনো কোশ্চেন করে তো সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি। খুব সুন্দর ভাবে বলেছো তুমি, খুব সুন্দর। আমার মনে হয় স্টুডেন্টদের প্রিলিমিনারি যে একটা বোঝার ব্যাপার থাকে সেটা তারা বুঝে ফেলছে। থ্যাংক ইউ, ডক্টর রাফা। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সো আজকে কি এই পর্যন্তই শেষ? জি ম্যাডাম, আজকে আমরা বেসিকটুকুই বললাম। আর আচ্ছা। হচ্ছে যে কমেন্ট গুলো দেখছি ম্যাডাম, কোনো প্রশ্ন আছে কিনা। আর ম্যাডাম, প্রথমে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন বলেছিলাম, আপনি যদি একটু সবাইকে একটু মোটিভেশন দিতেন ম্যাডাম, খুব ভালো হতো। মোটিভেশন? সবাই অনেক ডিপ্রেসড ম্যাডাম। শোনো না, ডিপ্রেস হওয়ার কোনোই মানে নাই, কোনোই অবকাশ নাই, সুযোগ নাই। ডিপ্রেস হলে তো একদম ডিপ্রেশনে চলে যায় মানুষ, কি করবে? মানুষ একেবারে নিচের দিকে চলে যাবে। ডিপ্রেশন কিন্তু মানুষকে উপরে তুলতে দেয় না। ডিপ্রেশনের অনেক কারণ থাকতে পারে, সেই ডিপ্রেশনের মধ্যে যে মানে ইন্সপিরেশন নিয়ে আগাতে পারে সেটাই হচ্ছে মোটিভেশন, এবং সেটাই হচ্ছে এগিয়ে যাওয়ার একমাত্র মন্ত্র। আসলে আমরা ছেলে মেয়ে যেই হোক না কেন, এটা এই যে এই বয়সটা, এটা হচ্ছে একটা যুদ্ধের বয়স। এ সময় নিজের ক্যারিয়ার গঠনের সময়, এ সময় হচ্ছে নিজের সংসার গোছানোর সময়, এ সময় নিজের মানে পোস্ট গ্রাজুয়েশনের সময়, এটাই দেখা যায় যে সবচেয়ে বড় স্ট্রেসফুল স্টেজ। কাজে স্ট্রেস এক একটা, সব স্ট্রেস গুলো মানিয়ে টানিয়ে তার মাঝে সময় সুযোগ করে নিজের ক্যারিয়ার করাটাই হচ্ছে আসল। এখন ক্যারিয়ার করতে যে সবকিছু যদি ত্যাগ করে ফেলি তাও কিন্তু হবে না। সবকিছু আমরা মহিলারা সবকিছু মিলে ঝিলে সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। কেমন? হয়তো দেখা যায় আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে, সেই প্রবলেম গুলোকে আমরা কিন্তু আমাদের কর্মক্ষেত্রে এক্সপোজ করি না। এক্সপোজ না করে আমরা নিজেদের উৎসাহ উদ্দীপনায় আমরা যখন রোগীপত্র দেখতে পারি অথবা আমাদের নিজের কাজে ফিরে যাই, তখন কিন্তু আমরা সেই জিনিসগুলো ভুলে যাই। এবং এটাই আসল মন্ত্র কিন্তু, যে কি বলে কেউকে সবকিছু ছেড়ে, খুব কম মানুষই আছে যারা নিজেদের ক্যারিয়ার গোছায়। আমরা আমাদের দেশের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে অথবা আমাদের ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখে থাকি, এখানে কিন্তু ওই হচ্ছে যে সবকিছু মিলিয়েই আমাদের জীবন চালাতে হবে। তো
এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যে ডিপ্রেশনে যাওয়া যাবে না, সবসময় ইন্সপায়ার্ড থাকতে হবে, এইম সূক্ষ্ম থাকতে হবে। হয়তো কারো একটু কেউ একটু পোস্ট গ্রাজুয়েশন আগে করতে পারছে, কেউ পরে করতে পারছে, তাতে কিন্তু আসে যায় না, কিছু এসে যায় না। এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে সবকিছুই ইকুয়াল। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা অনেক সময় খুব বেশি মানে টাকা পয়সা আমাদের নিজেদের যতটুকু বেসিক তার চেয়েও বেশি আমরা এই বয়সে আর্ন করতে চাই, সেটা কিন্তু কখনো করা যাবে না। আমরা যারা মানে একেবারে ছোট থেকে বড় হয়েছি, তারা কিন্তু আসলে খুব যুদ্ধ করে স্ট্রাগল করে করেই বড় হয়েছি। কখনোই একসঙ্গে আমাদের এত কিছু ছিল না। আমাদের কি বলে কি গাড়ি অথবা বাড়ি এগুলো করতে করতে আমরা যখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছি, তখন আস্তে আস্তে আমরা গাড়ি বাড়ি করেছি। এর আগে কিন্তু আমরা রিক্সা, ভ্যান গাড়ি, তারপরে বাস, তারপরে হচ্ছে টেম্পু, এগুলোতে চলে চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে গেছি। কাজে সবকিছুর মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটাই কিন্তু জীবন। আর আমরা চাই আমার জুনিয়ররা সবাই সুন্দর এইম নিয়ে আগাক, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক, সবাই সবার সক্ষেত্রে নিজের সক্রিয়তা অর্জন করে একেবারে সাকসেসের শীর্ষ মাথায় চলে যাক, এটাই আমার কামনা। আমার মনে হয় রাখা এই পর্যন্তই, এবং পরবর্তীতে তোমার আবার ক্লাসে আমাকে ডাকলে আমি আবার জয়েন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, কষ্ট করে আসার জন্য এবং অনেক সময় দিচ্ছেন ম্যাডাম, আমি আপনার অনেক সময় নিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমি হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে পরে আবার কথা বলবো। এখন তো নামাজ পড়তে যাবো। না ম্যাডাম, দেখা করে বলবো, কালকে দেখা করে বলবো ম্যাডাম, কালকে দেখা করে বলবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই যে তারাবির। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে দেখা। জি ম্যাডাম, আপনি নামাজ পড়েন। জি ম্যাডাম, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আল্লাহ হাফেজ ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম তো লিভ করেছেন, সো এখন হচ্ছে আপনারা বলেন। কেউ কোনো প্রশ্ন করলেন না, খুবই দুঃখ পেলাম। ম্যাডাম এতক্ষণ থাকলেন, যাই হোক। সো সিটি যদি ভালো থাকে ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো করে রাখেন। আমরা হচ্ছে আগে একটা অ্যাসেসমেন্ট নিয়ে নিই, তারপর হচ্ছে এগুলা নিয়ে সবাই আসলে উত্তর করবো। এখন আমাকে বলেন, সেশনটা হচ্ছে কি আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে গিয়েও বলি নাই, কারণ হচ্ছে আমার মনে হলো যে যারা একদম জিরো থেকে শুনবে, যারা কোনোদিন সিটিজি সম্পর্কে কিছুই জানে না, দেখেও নাই, তাদের জন্য বেশি বড় বড় কথা হলে কঠিন লাগবে। আচ্ছা, তো কমেন্টে দেখছিলাম যে সিটিজি হচ্ছে সবাই পেপার গুলো দেখতে পাচ্ছেন না গুগল থেকে। কোনো অসুবিধা নাই, পেপার না দেখলেও কোনো অসুবিধা নাই, বিকজ আমি আগে আপনাকে বেসটা বোঝালাম। এরপরে আমি আপনাদের অনেকগুলো কুইজ নিব, ঠিক আছে? কুইজ নিব, সেগুলো সবই হবে হচ্ছে ওপেন ফর অল, কোনো রেজিস্ট্রেশন বা কিছুই করা লাগবে না। তো সেই কুইজে হচ্ছে আপনারা নিজের চোখে পেপার গুলা দেখবেন, তারপর হচ্ছে নিজের হচ্ছে যা যা শুনলেন জানলেন সেটার সঙ্গে রিলেট করে করে আপনারা অ্যান্সার করবেন। তো এটা হচ্ছে একটা ম্যাথের মতো হবে মনে করেন, কিন্তু হচ্ছে কেউ প্লিজ কোনো চুরি করবেন না, মানে হচ্ছে কেউ কারোর সাথে ডিসকাস করবেন না, নিজে নিজে বলার চেষ্টা করেন, ভুল হলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এখন মনে হতে পারে আমি তো একদম নতুন, আমি তো কম পারবো, যে আগে থেকে পারি সে তো ভালো পারবে, তো পারুক না, অসুবিধা কি, একটা সময় আপনি অনেক শিখে যাবেন, তাই না? তো এগুলা নিয়ে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো এখন হচ্ছে আমি রাতের মধ্যে চেষ্টা করবো কুইজটা দিতে, রাতে না পারলেও কালকে দেবো, ঠিক আছে? কারণ অনেকেই হচ্ছে রেকর্ডেড দেখবে, জানি তার রেকর্ডেড দিয়ে দেখে নেক, তারপরে হচ্ছে আমরা সবার কুইজ একসঙ্গে নিব। চেষ্টা করবো সর্বোচ্চ আজকে রাতে দিতে, না পারলে আগামীকাল সকালে দেব। আচ্ছা, পাশাপাশি একটা কথা বলে রাখি, সেটা হলো এটা হচ্ছে জাস্ট একটা অনলাইন ওয়ার্কশপ ছিল, কিছুই না, ওপেন ফর অল, জাস্ট হচ্ছে একটু সবাইকে একটা পড়াশোনার জগতে ফিরায় আনা, বা হচ্ছে একটা ইন্টারেস্ট দেখানো। বা দেখেন আমি অনেক কিছু দেখালাম যে কিভাবে হচ্ছে গুগল থেকে আমরা ওয়েবসাইট সার্চ করে করে অনেক কিছু পারি। আপনারা এগুলো আমার চেয়ে অনেক ভালো পারেন আমি জানি, তারপর আমার মতো গাধা গর্ত বকলম তো কয়েকজন থাকেই, তাই না? তাদের জন্য হচ্ছে এটা হয়তো হেল্পফুল হবে কথাটা, এই জন্য হচ্ছে আমি একটু বললাম, ঠিক আছে? আচ্া, তো যদি হচ্ছে আপনারা মনে করেন যে এই ধরনের ওয়ার্কশপ গুলো আপনাদের লাইফে হচ্ছে হেল্প করে, ট্রেনিং এ হেল্প করে, হসপিটালে কাজ করতে গেলে হেল্প করে, বা হচ্ছে গিয়ে এমনিতে নিজের ক্ষেত্রেও হেল্প করে, সেটা অন্য পেশেন্ট হোক বা নিজের জীবন দিয়ে হোক, তাহলে এই ধরনের ওয়ার্কশপ বা সেশন আমরা আরো অ্যারেঞ্জ করবো। কারণ হচ্ছে ক্লিনিক্যাল জিনিসের তো কোনো অভাব নাই, তাই না? শুধু গাইনি অ্যারেঞ্জ করবো তা না, আর অনেক আছে, অবস গাইনি ছাড়া অনেক সাবজেক্ট আছে, সবকিছু অ্যারেঞ্জ করা যাবে যদি আপনারা চান তো, ঠিক আছে? আমি এখন আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমিও সেশনটা এখানে শেষ করলাম। সবার জন্য অনেক দোয়া থাকলো, এবং সেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ম্যাডাম এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, তাই ম্যাডামকেও হচ্ছে কি অবশ্যই যেন আমরা একটু ধন্যবাদ জানাই। ঠিক আছে, কাটলাম তাহলে, আল্লাহ হাফিজ।